স্কিম বা টেকনিক সম্পর্কে আমরা আজকে একটু পড়াশোনা করবো। হ্যাঁ, জাস্ট এই দুইটা টপিকস আমরা আজকে পড়ে ফেলবো, তাহলে আমাদের লো, মিডিয়াম এবং হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট রিলেটেড পড়াশোনাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে এসি ব্রিজ বাকি থাকবে আমাদের শুধু। তো এসি ব্রিজটা যেহেতু তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে রাখছি এবং সাথে দেখা যাচ্ছে অ্যাসোসিয়েটেড একটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে, তো তোমরা অ্যাসাইনমেন্টটা আগে কমপ্লিট করো, ভিডিওটা দেখো। এরপরে যদি তোমাদের মনে হয় যে এসি ব্রিজে আমাদের একটা লাইভ ক্লাস দরকার, প্রয়োজনে আমরা একটা এসি ব্রিজের জন্য একটা ডেডিকেটেড ক্লাস, হ্যাঁ, আমরা আবার একটা ক্লাস সামনে করব, যদি তোমাদের মনে হয় যে লাগবে ক্লাস তাহলে। হ্যাঁ, আর যদি মনে হয় যে না, ভিডিওটা দেখে অ্যাসাইনমেন্টটা করে আমরা মোটামুটি আয়ত্ত করে ফেলতে পারছি, এখন আর ক্লাস না হলে চলবে, দেন আমরা এভাবেই রেখে দিব আপাতত এটা। তো যাই হোক, আজকে আমাদের টার্গেট হচ্ছে লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট এবং হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টটা কমপ্লিট করে ফেলা। হুম, তো আশা করি আমরা খুব দ্রুত কমপ্লিট করতে পারবো। যে ঘুরে ফিরে দেখবে যে সবই ওই যে হুইটস্টোন ব্রিজের মতোই, একই কনসেপ্ট ঘুরে ফিরে বারবার ইউজ হচ্ছে, একটু ডিফারেন্ট ফর্মে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখন রেকর্ডিংটা অন করি। এখন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো স্পষ্ট, তাই না? তোমরা জি আমাকে স্যার। শুনতে পাচ্ছ তো? কোনো সমস্যা জি নেই তো, স্যার। তাই তো? না স্যার। থ্যাংক ইউ। তো সবাই তাহলে একটু খেয়াল করো, আমরা দেখো এই যে একটু ফ্ল্যাশব্যাক করি আমরা। তাহলে আমাদের একটু পড়াশোনায় ফিরতে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমরা বিভিন্ন রেঞ্জের রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য টেকনিক গুলো আমরা শিখছিলাম। হুম, যেমন দেখো, আমরা মেজারমেন্ট অফ মিডিয়াম রেজিস্ট্যান্স, এরপরে মিডিয়াম মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স, মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর মেজারমেন্ট অফ আর্থ রেজিস্ট্যান্স, এটা কিন্তু অলরেডি আমরা ক্লাসে কমপ্লিট করে ফেলছি। কেবল ফল্ট লোকালাইজেশন এবং আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট, এটা আমরা একই সাথে পড়ছিলাম। আর্থ রেজিস্ট্যান্সটা আমরা মেজার করছিলাম ফল অফ পটেনশিয়াল মেথডে, তোমাদের হয়তো মনে আছে। তো এর আগের ক্লাসগুলোতে আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের টেকনিক গুলার নাম জানছি এবং বেসিক একটা টেকনিক বিস্তারিত আমরা পড়াশোনা করছি। সবাই একটু খেয়াল করো যে রেজিস্ট্যান্সের ক্লাসিফিকেশনটা আবার একটু আমরা একটু দেখে নিই আজকে। লো রেজিস্ট্যান্স লেস দেন ইজ ইকুয়াল টু 1 ওহম, এই রেঞ্জের রেজিস্ট্যান্সটা আমরা লো রেজিস্ট্যান্স বলবো। মিডিয়াম রেজিস্ট্যান্স গ্রেটার দেন 1 ওহম বাট লেস দেন 100 কিলো ওহম, এই রেঞ্জের রেজিস্ট্যান্সকে আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স বলবো। এবং হাই রেজিস্ট্যান্স বলতে হলে সেটাকে আমাকে 100 কিলো ওহমের সমান বা তার থেকে বড় হতে হবে। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। তো দেখো, আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের নামগুলো আমরা পড়ছিলাম: অ্যামিটার ভোল্টমিটার মেথড, সাবস্টিটিউশন মেথড, হুইটস্টোন ব্রিজ মেথড, ওহম মিটার মেথড। তো এদের মাঝে আমরা অ্যামিটার ভোল্টমিটার মেথডটা আমরা কিন্তু বিস্তারিত স্টাডি করছিলাম। যে অ্যামিটার এবং ভোল্টমিটারকে প্লেস করার জন্য আমাদের দুইটা অপশন আছে। হ্যাঁ, কখন কোন কনফিগারেশনটা আমরা ইউজ করব এ বিষয়ে কিন্তু আমরা গতদিন অ্যানালিসিস করছিলাম। এরপর আমরা হুইটস্টোন ব্রিজ নিয়েও পড়াশোনা করছি সামান্য। হুইটস্টোন ব্রিজের সেন্সিটিভিটি, হুইটস্টোন ব্রিজের লিমিটেশনস, এগুলো আমরা গতদিন পড়াশোনা করছি। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট। তো লো রেজিস্ট্যান্স মেজারমেন্টে আমাদেরকে বেশ কিছু কনসিডারেশন করতে হয়, সেগুলো আজকে আমরা বলবো। তো সবাই খেয়াল করো, যেখান থেকে আজকে আমাদের পড়াশোনা শুরু হচ্ছে, মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স। তো এখানে দেখো দুইটা মেথডের নাম বলছে। অ্যামিটার ভোল্টমিটার মেথড, যেটা আমরা মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টে আমরা পড়ছিলাম, ওটাকে আমরা এখানে ইউজ করতে পারবো লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে। আর একটা ডেডিকেটেড মেথড আছে লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে কেলভিন ডাবল ব্রিজ মেথড। নামটা খুব ভালোভাবে খেয়াল করবা, কেলভিন ডাবল ব্রিজ মেথড। ডাবল ব্রিজ নামকরণটা কেন হচ্ছে আমরা একটু বাদেই বুঝতে পারবো। তো সবাই একটু খেয়াল করো যে কেলভিন ডাবল ব্রিজ মেথডে ওরা দুইটা পয়েন্ট আমাদেরকে নোট করে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে। কি সেটা? কেলভিন ডাবল ব্রিজ মেথড ইনক্রিজেস দ্য অ্যাকুরেসি ইন মেজারমেন্ট অফ লো রেজিস্ট্যান্স। যদি আমরা এই মেথডটা
অ্যাপ্লাই করি তাহলে আমাদের অ্যাকুরেসিটা বাড়বে। রিমুভ দ্য ইফেক্ট অফ কানেক্টিং লিড অ্যান্ড কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স। তো লো রেজিস্ট্যান্স বা মিডিয়াম রেজিস্ট্যান্স এগুলোর ক্ষেত্রে আমরা সাপোজ ব্রিজ তৈরি করতে আমাদের যে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স গুলো ব্যবহার করব, হ্যাঁ, এই রেজিস্ট্যান্স গুলো ব্যবহার করতে যে এদেরকে কানেকশনে আমরা যে কানেক্টিং লিড, হ্যাঁ, বা কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স আমাদের সার্কিটে চলে আসে, এইগুলোর ইফেক্ট গুলোকে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের মেজারমেন্টটা মোর প্রিসাইজ হবে। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে কানেক্টিং লিড এবং কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সের ইফেক্টটা আমরা এখান থেকে রিমুভ করতে চাচ্ছি। আরো একটা মেথড নাম আছে, সেটা হচ্ছে পোটেনশিওমিটার মেথড। তো আমরা মেইনলি ইন্টারেস্টেড হচ্ছে এটা নিয়ে, বাকি দুইটা তোমরা জাস্ট নামটা জেনে রাখবা আর বেসিক প্রিন্সিপালটা তোমরা একটু দেখে রাখবে। যে অ্যামিটার ভোল্টমিটার মেথডটা অলরেডি আমরা জানি, পোটেনশিওমিটার মেথডটা কি জাস্ট একটু দেখে রাখবা। এটা বিস্তারিত পড়াশোনা করার দরকার নেই আপাতত। এখন খেয়াল করো, আমাদের মেইন টার্গেট কিন্তু কেলভিন ডাবল ব্রিজ মেথড, কিন্তু সেটা পড়ার আগে আমরা কিন্তু কেলভিন ব্রিজ মেথডটা আগে একটু পড়বো। কারণ এখানে আমাদেরকে মেইন কনসেপ্টটা এখান থেকে আসবে। এরপরে দেখো কেলভিন ব্রিজ মেথডটাকে আমরা একটু মডিফাই করার পরে আমরা কি পাবো, কেলভিন ডাবল ব্রিজ মেথড। এটাই কিন্তু আমাদের মেইন আজকে টার্গেট। তো বুঝতেই পারছো তাহলে যে কেলভিন ব্রিজ মেথডে নিশ্চয়ই কিছু না কিছু লিমিটেশনস ছিল, যার কারণে আমরা একটু মডিফাই করে আরো এক্সটেন্ডেড একটা ভার্সন কেলভিন ডাবল ব্রিজ মেথডটা আমরা নিয়ে আসবো। তো কেলভিন ডাবল ব্রিজ মেথডে যাওয়ার আগে এর জন্য কেলভিন ব্রিজ মেথডটাকেও আমরা একটু সংক্ষেপে স্টাডি করে নিব, তাহলে এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। সবাই খুব ভালোভাবে খেয়াল করো, ফিগারটা একটু দেখো। ফিগারের টাইটেল কি দেওয়া হচ্ছে, কেলভিন ব্রিজ ফর লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট। তো ফিগারটা দেখলে আমরা মনে হয় বুঝতে পারছি, সবাই একটু খেয়াল করো, ফিগারটা একটু দেখো। সেই ঘুরে ফিরে দেখো একই কনফিগারেশন, পি, কিউ, আর, এস স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স চারটা, হ্যাঁ, আর কানেক্টিং ওয়্যারের যে লিড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স আর এবং এস, এদেরকে কানেক্ট করতে যে ওয়্যারটা আমরা ব্যবহার করব, সেই ওয়্যারের রেজিস্ট্যান্সকে মডেলিং করার জন্য বা অ্যানালিসিস করার জন্য আমরা সেটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আর, স্মল আর, বি কেয়ারফুল। এবং গ্যালভানোমিটারের অপর প্রান্ত অর্থাৎ ডি, এই টার্মিনালটা আমরা এমন জায়গায় রাখছি ব্যালেন্স কন্ডিশনে, যাতে করে দেখো আর এর অংশে পড়ছে কত অংশ, স্মল আর এর আর1, আর বাকিটুকু অর্থাৎ এই পাশের এই অংশটুকু আর2, এটা কার ভাগে পড়ছে, স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স এস এর ভাগে পড়ছে। যাই হোক, আমরা আরেকটু অ্যানালিসিস করলে জিনিসটা আমাদের কাছে আরো পরিষ্কার হবে আশা করি। তবে ফিগারটা বোঝাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলি, স্মল আরটা কি, এখানে স্মল আরটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স আর এবং এস, এদেরকে কানেক্ট করতে যে কানেক্টিং ওয়্যার, তার রেজিস্ট্যান্সকে আমরা স্মল আর দিয়ে এখানে মডেলিং করছি। আর আমরা এমন ভাবে গ্যালভানোমিটারের অপর প্রান্ত ডি কে প্লেস করছি যাতে করে একটা শর্ত মেনটেন হয়। সত্যটা কি আমরা একটু পরেই দেখবো, R1/R2 = P/Q হয়। সত্যটা কি, এই যে সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। এই যে দেখো, এটা তো টোটাল কন্ট্যাক্ট ওয়্যারের রেজিস্ট্যান্সকে আমরা স্মল আর ধরছি, আর ডি এর লেফট হ্যান্ড সাইডে আর এর যে অংশ সেটাকে আমরা R1 বলছি, আর ডি এর রাইট হ্যান্ড সাইডে স্মল আর এর যে অংশটুকু সেটাকে আমরা R2 দিয়ে এখানে স্পেসিফাই করছি। আচ্ছা, এতটুকু আপাতত আমাদের ফিগারটা আমরা একটু পড়াশোনা করে আমরা এখন একটু দেখি থিওরির মধ্যে যাই, দেখি কি বলছে, স্টেপ বাই স্টেপ আগাই, আমরা আশা করি বুঝতে পারবো। তো সবাই খেয়াল করো, as shown in figure 5, small r কি বলছে, represents the resistance of lead that connects the unknown resistance r and standard resistance s। তাহলে আর হচ্ছে আমাদের আননোন রেজিস্ট্যান্স, এটা আমাদের মনে করো ফাইন্ড আউট করতে হবে। তো সেই আননোন রেজিস্ট্যান্স আর আমাদের স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স কানেক্ট করতে যে ওয়্যার ব্যবহার করা হয়েছে তারই রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, ওরা কিন্তু এখানে পরিচয় দিয়ে দিচ্ছে। এবার দেখো, দ্য গ্যালভানোমিটার ইজ কানেক্টেড এট পয়েন্ট ডি দ্যাট ডিভাইডস দ্য রেজিস্ট্যান্স আর ইন্টু R1 and R2 such that R1/R2 = P/Q হয়। তাহলে আমরা ডি কে এমন ভাবে প্লেস করছি যাতে করে P/Q, এই যে এই P/Q = কি হয়,
R1/R2। এটা কিন্তু আমরা আগেই এই সত্যটা আমরা জুড়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখি কি বলছে। ইউজিং ইকুয়েশন 43। এখন এই ইকুয়েশনটা আমরা যোজন বিয়োজন বিভিন্ন রকম ভাবে আমাদের প্রয়োজন মতো একটু রিঅ্যারেঞ্জ করে নিব। দেখো ফার্স্টে কি করা হচ্ছে, নিচে হর আর লবটা যোগ করা হচ্ছে ইকুয়েশনের উভয় পাশে। দেখেই তোমরা বুঝতে পারতেছো R1, নিচে R1 প্লাস R2। এখানে কি ছিল পি বাই কিউ, তাহলে পি বাই পি প্লাস কিউ। এরপরে R1টাকে লেফট হ্যান্ড সাইডে রেখে এই যে R1 প্লাস R2 এই অংশটুকু আমরা ডান পাশে গুণ আকারে নিয়ে যাচ্ছি। এরপরে R1 প্লাস R2 মানে তোমরা সহজে বুঝতে পারতেছো যে স্মল আর, কারণ আর এর দুইটা পার্ট R1 আর R2, এই জন্য আমরা স্মল আরটা এখানে লিখে দিতে পারছি ইকুয়েশন 44। একইভাবে এখানে যেমন R1 রাখছি লেফট হ্যান্ড সাইডে, এবার আমাদের পরের বার টার্গেট থাকবে এটাকে জাস্ট একবার উল্টাই নিব আমরা, R2/R1 সমান কি হবে, কিউ বাই পি। এরপর একইভাবে তুমি আবার কি করবা, হরে লব আর হরটা যোগ করবো, R1 প্লাস R2 আসবে নিচে, আর ডান সাইডে কি আসবে, কিউ বাই পি প্লাস কিউ। এরপর R2টাকে লেফট হ্যান্ড সাইডে রেখে আমরা টোটাল এটাকে ডান সাইডে নিয়ে যেয়ে R1 প্লাস R2 এর জায়গায় কি বসিয়ে দিব, স্মল আর। দুইটা ইকুয়েশনই সেম টেকনিকে আমরা ফর্ম করছি, একবার R1 এর জন্য একবার R2 এর জন্য। তাহলে ইকুয়েশন 44-45 কিভাবে আসছে তোমরা কি বুঝতে পারছো, একটু বলো তো, পারা যাবে? এরকম ধরনের টেকনিক আগেও দেখছি, এটা আমাদের জন্য খুবই কমন, আশা করি আমাদের সমস্যা হবে না। এবার দেখো ফ্রম দ্য ফিগার অ্যাট ব্যালেন্স কন্ডিশন। এবার একটু দেখো তো ব্যালেন্স কন্ডিশনে দেখো নোড খুঁজে বের করা শেখাইছি তোমাদেরকে আমি, একটা দুইটা তিনটা এই যে চারটা নোড, তাহলে প্রত্যেকটা নোডের মাঝখানে একটা করে রেজিস্ট্যান্স থাকে। আমরা তোমাদেরকে এটা এইভাবে অ্যানালাইসিস করতে শেখাইছি তোমাদেরকে যখন আমি কেবল ফল্ট লোকালাইজেশন পড়াইছি, মোরে লুপ টেস্ট, ভার্লি লুপ টেস্ট, সেখানে কিন্তু এরকম সুন্দরভাবে শেপ থাকে না। সেজন্য সেখানে হুইটস্টোন ব্রিজ এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে গেলে আমাদের কিন্তু ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে, তার জন্য তোমাদেরকে একটা টেকনিক আমি শেখাইছি, নোট খুঁজে বের করবা, তাহলে আমরা রেজিস্ট্যান্স গুলো ফাইন্ড আউট করতে পারবো। যাই হোক, এখন ধরে নাও যে ডি পয়েন্টে কানেকশন থাকা অবস্থায়, এই পয়েন্টে কানেকশন থাকা অবস্থায় আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো ইকুয়েশনটা, পি বাই কিউ, তাহলে রাইট হ্যান্ড সাইড কি হবে বলতো, কেউ বলতে পারবা? আমরা পি বাই কিউ লিখছি, তাহলে কি লিখতে হবে, এই আর্ম ডিভাইডেড বাই এই পাশের আর্ম। তাহলে এই পাশের আর্মের টোটাল রেজিস্ট্যান্স কত এখন বলতো, আর প্লাস R1। অনুরূপভাবে এই পাশের এটার টোটাল রেজিস্ট্যান্স কত, এস প্লাস R2। ঘুরে ফিরে দেখবে যে একই জিনিস, এই জন্য এই অংশগুলো পড়তে তোমাদের কষ্ট হবে না। একটা যদি ভালোভাবে পড়ো, একটু যদি মনে রাখো, তাহলে বাকি জিনিসগুলো তুমি নিজে নিজেই ক্যালকুলেশন করে ডেরিভেশন করে বের করে নিয়ে আসতে পারবা। দেখো এই ইকুয়েশনটা ওরা লিখছে এখানে যে ফ্রম দ্য ফিগার অ্যাট ব্যালেন্স কন্ডিশন, যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর প্লাস R1 ডিভাইডেড বাই এস প্লাস R2। তো এখান থেকে আর প্লাস R1 লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি অংশটুকু আমরা রাইট হ্যান্ড সাইডে রাখলাম। এবার দেখো ইউজিং দ্য ভ্যালু অফ R1 অ্যান্ড R2, এই যে R1 অ্যান্ড R2 এর ভ্যালু তুমি ইকুয়েশন 44 এবং 45 এ বের করে রেখে আসছো। ওই R1 এবং R2 এর ভ্যালু তুমি যদি এখানে ইনক্লুড করো, এরপরে উভয় পাশ থেকে কমন জিনিসগুলো তুমি রিমুভ করো, তাহলে তুমি অ্যাট লাস্ট কি পাচ্ছ, আর ইজ ইকুয়াল টু পি ওভার কিউ ইন্টু এস, অর্থাৎ গ্যালভানোমিটারের যে ওয়েল নোন বিখ্যাত ইকুয়েশন, সেটাই আমরা ফেরত পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা কি ডিসিশন নিচ্ছি দেখো, সো কানেক্টিং দ্য গ্যালভানোমিটার এট পয়েন্ট ডি, the resistance of leads does not affect the result। অর্থাৎ কি আমাদের ফাইনাল ইকুয়েশনে দেখো এই যে স্মল আর এর কোনো অংশ R1 বা R2 বা স্মল আর কোনো কিছুই কিন্তু আমাদের এই ইকুয়েশনে উপস্থিত নাই। অর্থাৎ কি এখান থেকে আমরা বলতে পারছি যে কানেক্টিং ওয়্যারের লিড বা কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ইফেক্টটাকে আমরা এখান থেকে মিনিমাইজ করে ফেলতে পারছি। এই ডিসিশনটা আমরা এখান থেকে নিচ্ছি, জাস্ট আর কিছুই না। তো এটাই কিন্তু আমাদের কেলভিন ব্রিজ মেথড। কিন্তু কেলভিন ব্রিজ মেথডে একটু সমস্যা আছে কি, এই যে প্রথমেই যে সত্যটা আমরা জুড়ে দিয়ে আমরা আমাদের ডেরিভেশন শুরু করছি, সেই সত্যটা আসলে অর্জন করাটা বা ফুলফিল করাটা আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সত্যটা কি ছিল বলতো, আমরা কি বলছি যে ডি পয়েন্টটাকে আমরা এমন ভাবে প্লেস করব যেন এই সত্যটা মেনটেন হয়, পি বাই কিউ ইজ ইকুয়াল টু R1 ওভার R2, এই দুইটা রেজিস্ট্যান্সের অনুপাত। আর এই যে আমাদের স্মল আর এর দুইটা পার্ট R1 আর R2, তাদেরকে এইভাবে ব্যালেন্স করাটা আমাদের জন্য টাফ হয়। দেখো ওরা কি বলছে, এবার একটু খেয়াল করো, কেলভিন ডাবল ব্রিজ
এই যে ডাবল কথাটা কিন্তু এখন এন্ট্রি নিল সিনারিওতে, খেয়াল কর। বাট দ্য প্রবলেমস উইথ দ্য অ্যাবভ মেথড, তাহলে কেলভিন ব্রিজ মেথডে কি প্রবলেম? দ্য মেথড ইজ নট প্র্যাকটিক্যাল। কেন প্র্যাকটিক্যাল না বলছে তারা, খেয়াল করো। ডিফিকাল্ট টু ফাইন্ড কারেক্ট গ্যালভানোমিটার নাল পয়েন্ট। হ্যাঁ, তো এই সত্যটা মেনটেন করাটাও টাফ, আবার গ্যালভানোমিটারের এক্সাক্ট নাল পয়েন্টটাও এই টেকনিকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়। এর জন্য আমরা এখন এই যে কানেক্টিং ওয়্যারের লিডকে আমরা R1 R2 দিয়ে মডেলিং করছিলাম, তো এই জায়গায় আমরা এখন ডিরেক্ট এক্সাক্ট, হ্যাঁ, দুইটা রেজিস্ট্যান্স এখানে আমরা প্লেস করব। সবাই একটু খেয়াল করো, এর জন্য ডাবল ব্রিজ নামকরণ। দেখবে যে প্যারালালি দুইটা ব্রিজ আসছে। সবাই একটু খেয়াল করো, দেখে কিন্তু জটিল মনে হতে পারে, কিন্তু জাস্ট কিছুই না। আমরা এখানে কি করছি, এক্সট্রা কাজ, এই যে প্যারালালে এম আর এম পয়েন্টে, হুম, এম আর এন পয়েন্টে দেখো এই যে দুইটা রেজিস্ট্যান্স আমরা এখানে নিয়ে আসছি, পি আর কিউ। এই যে স্মল পি স্মল কিউ, খেয়াল করো, স্মল পি আর স্মল কিউ এই দুইটা রেজিস্ট্যান্স আমরা এখানে নতুন নিয়ে আসছি, শুধুমাত্র আমাদের নাল পয়েন্টটা যাতে করে আমরা সহজে খুঁজে পাই, আর কিছুই না। এই যে দেখো ওরা কি লিখছে, টু সলভ দিস প্রবলেম two actual resistances are connected between points M and N। তাহলে M and N পয়েন্টের মাঝখানে আমরা দুইটা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স এখন প্লেস করছি। হ্যাঁ, ফিগার 6 যেমন দেখানো হচ্ছে। টাইটেলটা দেখো, কেলভিন ডাবল ব্রিজ ফর লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট। তাহলে সবাই একটু খেয়াল করো, আগের ফিগারের সাথে এটার পার্থক্যটা কি আবার একটু ভালোভাবে খেয়াল করো। এই যে দেখো, এই যে গ্যালভানোমিটারের এই যে এই পয়েন্টে এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স নিয়ে আসা হয়েছে, আর এই যে এন পয়েন্টে এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়াল দুইটা রেজিস্ট্যান্সকে আমরা এখানে ইনসার্ট করছি। তাহলে সুবিধা কি হবে, এর কারণে আমাদের ব্যালেন্স পয়েন্টটা পেতে আমাদের ইজি হবে দেন বিফোর। এই জন্য আমরা এই ব্রিজের নাম একটু মডিফাই করে কি বলছি, কেলভিন ডাবল ব্রিজ মেথড, আর কিছুই না। অ্যানালিসিস দেখবে যে ঘুরে ফিরে সবই সেম। তো দেখো, দ্য রেশিও আর্ম, তাহলে স্মল পি এবং স্মল কিউ এদেরকে কিন্তু আমরা রেশিও আর্ম বলছি। কেন? এই যে রেশিওটা মেনটেন করাটা বা অ্যাটেইন করাটা আমাদের জন্য টাফ হচ্ছিল, এই জন্য আমরা দুইটা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স আমাদের এখানে ইনক্লুড করছি, স্মল পি এবং স্মল কিউ, এদেরকে আমরা রেশিও আর্ম বলছি। দ্য রেশিও আর্ম অফ পি অ্যান্ড কিউ ইজ কানেক্টেড অ্যাট ডি টু এলিমিনেট দ্য ইফেক্ট অফ কানেক্টিং লিডস বিটুইন আর অ্যান্ড এস। দ্য ভ্যালু অফ পি কিউ এবং স্মল পি অ্যান্ড স্মল কিউ আর লাইক দ্যাট। তাহলে স্মল পি এবং স্মল কিউ এর ভ্যালুটা আমাকে এমন ভাবে চুজ করতে হবে যেন আমাদের স্ট্যান্ডার্ড দুইটা ফিক্সড রেজিস্ট্যান্স আগেই আছে আমাদের, পি কিউ, হুম, ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এদের অনুপাত আর আমাদের স্মল পি আর স্মল কিউ এর অনুপাতটা যেন মোটামুটি ইকুয়াল হয়। হ্যাঁ, এটা আমরা একটু এনশিওর করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ব্যালেন্স কন্ডিশনটা খুব ইজি হবে। এখন দেখো তো একটু ব্যালেন্স কন্ডিশন, আন্ডার ব্যালেন্স কন্ডিশন ওরা কি বলছে, ই এ বি ইজ ইকুয়াল টু ই এ এম ডি। তার মানে কি, ব্যালেন্স কন্ডিশন মানে কি, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না। তাহলে সেটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, দেখো তো, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট এদের মাঝে কোনো কারেন্ট ট্রান্সপোর্ট হবে না বা কোনো কারেন্ট এদের মধ্যে প্রবাহিত হবে না, এই দুইটা পয়েন্টের মধ্যে বি এবং ডি। এটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, দেখো তো, এ বি, ই এ বি, ওরা কি বলছে ব্যালেন্স কন্ডিশনে ই এ বি। তাহলে ই এ বিটা কই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে ই এ বিটা কি বলতো, এই যে এই ব্রাঞ্চের ভোল্টেজ না, তাই কিনা? ই এ বি মানে কি, এই ব্রাঞ্চের ভোল্টেজ, তাই তো? একটু রেসপন্স করো তোমরা আমাদের সাথে, তাহলে আমরা দ্রুত আগাইতে পারবো সামনে। আচ্ছা, অনুরূপ ভাবে এবার আমি যদি বলি ই এ এম ডি, তাহলে খেয়াল করো, এই যে আমি একটু তীর চিহ্ন দিয়ে আমি যদি একটু এদেরকে স্পেসিফাই করি, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যদি ইকুয়াল হয় তাহলে গ্যালভানোমিটার কি জিরো বিক্ষোভ দিবে না, বা আমরা বলতে পারি না ব্রিজটা তখন নাল কন্ডিশনে আছে, বলা যাবে? ব্যালেন্স কন্ডিশনে ই এ বি ইজ ইকুয়াল টু ই স্মল এ এম ডি। এটা দেখো তো তোমরা মেনে নিচ্ছ কিনা। এটা কি কঠিন লাগে, মাথার উপর দিয়ে যায় নাকি বোঝা যায় একটু একটু?
ব্যালেন্স কন্ডিশনে আমরা বলছি ব্রিজটা ব্যালেন্স কন্ডিশনে যদি থাকে সেক্ষেত্রে ইএবি অর্থাৎ এ এবং বি টার্মিনালের অ্যাক্রসের যে ভোল্টেজ আর এ এম ডি এই আর্মের অ্যাক্রসের ভোল্টেজটা যদি সমান হয় তাহলে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিক্ষেপ আমরা পাবো না। কারণ কি বি আর ডি তখন সেম ভোল্টেজ বা ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস গ্যালভানোমিটার, এই অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ডেল ভি ইজ ইকুয়াল এ বি সমান ই এ এম ডি, এটাকে লেখা যায়। এই সব কি ঘুম নাকি? নাম ধরে ধরে ডাকতে হবে? না স্যার, না স্যার। আচ্ছা তো বলো এই এতটুকু কি তোমরা বুঝতে পারছো? যদি বলো যে বুঝতে পারি নাই তাহলে আমি অন্যভাবে ট্রাই করি, আনাদার কোনোভাবে এক্সাম্পল দিয়ে স্যার বুঝছে তোমাদেরকে স্যার, এটা বোঝা। বুঝছি স্যার। আচ্ছা তো সহজ আছে, তোমাদের না বোঝার কিছুই নাই। তো এরপরেও হয়তো কোনো কোনো সময় কোনো কোনো জিনিস ধরতে আমাদের একটু টাইম লাগতে পারে। তো তোমরা বলো যে বুঝতে পারলেও বলো, বুঝতে না পারলেও বলো, তাহলে আমরা দ্রুতই শেষ নামাতে পারবো আশা করি। যাই হোক, এখন দেখো কি বলছে তাহলে, আন্ডার ব্যালেন্স কন্ডিশন ই এ বি ইজ ইকুয়াল টু ই এ এম ডি। এবার তোমরা যে জায়গাটা ঝামেলায় পড়বা, এই যে ই এ বি সমান কি লিখছে দেখো তো, পি বাই পি প্লাস কিউ ইন্টু ই এ সি। এই জায়গাটা তোমরা একটু ঝামেলাতে পড়বা। তো আমি একটু দেখি দুইটা ট্যাব পাশাপাশি এনে তোমাদের একটু সুবিধা করে দেখানো যায় কিনা, তাহলে তোমরা বুঝবা। ফিগার এবং ইকুয়েশন গুলো যদি একই সাথে না দেখতে পারো তাহলে এটা আমাদের জন্য একটু বোঝাটা টাফ হবে। দেখি আমরা দুইটাকে পাশাপাশি আনতে পারি কিনা। আচ্ছা সবাই একটু দেখো তো যে আমাদের ব্রিজটা এবং ইকুয়েশন দুইটা পাশাপাশি দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এই ইকুয়েশন গুলা কিভাবে লিখছে, এখানে কিন্তু তোমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু তোমরা স্ট্রাগল করবা। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে ই এ বিটা ফাইন্ড আউট করা। হুম, তো ই এ বি কই, এই যে এখানে এটা হচ্ছে আমাদের এ আর বি। তো ই এ বি ফাইন্ড আউট করতে যে ওরা কি বলছে, পি বাই পি প্লাস কিউ ইন্টু ই এ সি। হুম, তাহলে এটা কিভাবে লিখলো? এটা কি সিম্পল ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েছে না ওরা? দেখো তো এই যে ফার্স্টের এই অংশটুকু ধরতে পারছো কি দেখো। আমি বলবো দাদা তোমরা একটু 1 মিনিট টাইম নিয়ে দেখো যে ই এ বি ইজ ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ ইন্টু ই এ সি, এটা ওরা কিভাবে লিখলো? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটু সার্কিটটাকে একটু সিম্পলিফাইড করি, সব একটু খেয়াল করো। ইএসি, হ্যাঁ, এটাকে আমরা ওপেন সার্কিট করে ফেলছি, মনে করো এখান থেকে আমি খুলে নিচ্ছি। বি কেয়ারফুল, দেখো এই দুই টার্মিনাল থেকে আমি খুলে নিচ্ছি, ধরে নাও। তাহলে আমি এই দুই টার্মিনালের ভোল্টেজ ধরলাম ই এ সি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। হ্যাঁ, নিচের কোনো কিছু তোমাদের দেখার দরকার নেই আপাতত। এরপরে দেখো এটা হচ্ছে পি, হুম, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এটা কি আমাদের কিউ, আর এটা হচ্ছে পি। তাহলে দেখো এই যে ইএসিটা এই দুই টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজ। তো আমি এখন এই পয়েন্টে কত ভোল্টেজ আছে সেটা জানতে চাই। তাহলে সিম্পল কি দিব, একটা সিরিজ সার্কিট না এটা, একটা ভোল্টেজ ডিভাইডার রুল, পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু ইএসি, এভাবে বলা যায়। দেখো তো জি স্যার। জি স্যার। এটা কি মেনে নিচ্ছ তোমরা? সেকেন্ড যে লাইনে এই অংশটা কিভাবে আসছে এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন এর পরের লাইনে দেখি তো তোমরা ধরতে পারো কিনা। এর পরের লাইনে কি করা হয়েছে তোমরা বলবা, দেখি কেমন বুদ্ধি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কেমন আমাদের অর্জন হয়েছে, আমরা একটু টেস্ট করি। দেখো এর পরের লাইনে কি হয়েছে বলো তো, এই যে এই অংশটুকু কিভাবে লিখলো ওরা, কে বলতে পারবা দেখি?
তোমরা যদি এটা বলতে পারো আমি খুব হ্যাপি হব। দেখি চেষ্টা স্যার করো তো একটু। কারেন্ট ডিভাইডার ইউজ করছে স্যার। একটু দেখো, ভালোভাবে দেখো। পি বাই পি প্লাস কিউ কিন্তু যেভাবে আছে সেভাবে আছে। শুধু ইএসির বদলে, শুধুমাত্র ইএসি এর জায়গায় কি লিখছে ওরা? আই, একটা কারেন্ট গুণ করছে, আবার একটা রেজিস্ট্যান্স লিখছে। তার মানে কি ভি ইজ ইকুয়াল টু আর আই, এরকম কনসেপ্ট ইউজ করছে না ওরা? আমি বলেই দিই, শুধু শুধু আমাদের সময় নষ্ট হবে, তোমরা একটু দেখো, মিলিয়ে নাও। দেখো ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, সিম্পল ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল টু কি আর আই। এখন এই যে এই ভোল্টেজটাকে আমরা নাম দিয়েছি কি বলতো? ইএসি, ইএসি। তাহলে এই টোটাল এই ব্রাঞ্চের কারেন্ট যদি আমি জানি, হুম আর টোটাল এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে এই ইএসিটা আমরা সহজেই কি ওই রেজিস্ট্যান্স আর ওই কারেন্টের গুণফল আকারে লিখতে পারবো না? পারা যাবে? জি স্যার। আচ্ছা, সেটাই করা হয়েছে। দেখো, জাস্ট একটু মিলিয়ে নাও। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু আবার ক্লিন করি। আচ্ছা, সবাই একটু খেয়াল করবা কিন্তু, এই জিনিসগুলো যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু এলোমেলো করে ফেলার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আমি তোমাদেরকে একটু টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা টেকনিকগুলো অ্যাপ্লাই করে সহজে এগুলো আয়ত্ত করে ফেলতে পারো। আচ্ছা, তো সবাই তাহলে খেয়াল করো, আমাদের পি বাই পি প্লাস কিউ, হ্যাঁ এখানেও ছিল, এখানেও আছে। হুম তার মানে ইএসি এর জায়গায় ওরা কি লিখছে? আই গুণ আর প্লাস এস প্লাস আবার পি প্লাস কিউ ইন্টু আর ডিভাইডেড বাই পি প্লাস কিউ প্লাস আর। দেখে মনে হচ্ছে কি না জানি ওরা করছে টাফ জিনিস, বাট জিনিসটা খুবই সিম্পল। আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিই, দেখো তোমরা সহজে ধরতে পারবা। খেয়াল করো, এই ব্রাঞ্চের টোটাল কারেন্ট আই। কিন্তু এই কারেন্ট আবার এখানে এসে এখানে ভাগ হয়ে যেতে পারে, এদিকে যেতে পারে। এজন্য এদেরকে কম্বাইন করে টোটাল একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করব আমরা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে সেই রেজিস্ট্যান্সের সাথে ওই আইটা গুণ করে দিলেই আমাদের কাজ শেষ। এখন দেখো তো, আমরা এই যে এই রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে মেলাইতে পারি কি? একটু খেয়াল করো, আর আর এস ডিরেক্ট যোগ হচ্ছে, অর্থাৎ কি তারা সিরিজে আছে। হুম তাহলে এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্সটা আমরা ফাইন্ড আউট করছি, সবাই খেয়াল করো, আর প্লাস এস, এই যে এই আর আর এই এস। আর এইখানে কি আছে বলো তো? সিম্পল, এই গালভানোমিটারের এই টার্মিনালটাকে তুমি যদি এখন নেগলেক্ট করো তাহলে কি আছে? পি আর কিউ কিভাবে আছে? যেহেতু গালভানোমিটার মধ্য দিয়ে কোনো কারেন্ট আমাদের যাচ্ছে না, তাহলে ওই ব্রাঞ্চটাকে আমরা এখন নেগলেক্ট করবো অবভিয়াসলি। কোনো কারেন্ট কিন্তু ওই ব্রাঞ্চে যাচ্ছে না, ব্যালেন্স কন্ডিশন আছে, বি কেয়ারফুল। তাহলে পি আর কিউ কিভাবে আছে বলো তো? এখন সিরিজে আছে না? পি আর কিউ কিভাবে আছে? সিরিজ, তার সাথে স্মল আরটা কিভাবে আছে? সিরিজ। এরকম না? পি আর কিউ আর স্মল আরটা কিভাবে আছে? প্যারালাল। আর স্মল প্যারালাল। পি স্মল কিউ এভাবে সিরিজে আছে। এই না বিষয়টা একেবারে। আর এর এপাশে কি ছিল? ক্যাপিটাল আর, আর এপাশে ছিল ক্যাপিটাল এস। এইটা না আমাদের টোটাল রেজিস্ট্যান্স। এই যে এ আর সি বিন্দুর মধ্যে, স্মল এ আর স্মল সি বিন্দুর মধ্যে রেজিস্ট্যান্সটা এভাবে লিখতে পারি আমি? দেখো তো একটু, জি স্যার। একটু মিলাও। বাকিরা সবাই কি এই জিনিসটা মেনে নিচ্ছ? তাহলে আমরা সামনে প্রসিড করব। এরপর দেখো, এই টোটাল রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে তুমি কি করবে এখন? পি আর কিউ ডিরেক্ট কি হবে? যোগ হয়ে একটা করে ফেলো তুমি এখানে। হুম তাহলে কি হয়ে যাবে এখানটাতে? এখানকার রেজিস্ট্যান্স এখন কি? স্মল পি প্লাস স্মল কিউ, আর স্মল আর এর সাথে যদি এদের প্যারালাল কম্বিনেশন করি আমরা, তাহলে এইটা মিলে একটা রেজিস্ট্যান্স কল্পনা করো। তাহলে গুণফল বাই যোগফল, তাহলে আর গুণিতক পি কি হবে? পি প্লাস কিউ ডিভাইডেড বাই তাদের যোগফল আর প্লাস স্মল পি প্লাস স্মল কিউ। তাহলে এই যে এইখানকার রেজিস্ট্যান্সটাকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেললাম, এর সাথে কি হবে? আর যোগ হবে, সিরিজ প্লাস এস যোগ হবে। দেখো তো এইটা খুঁজে পাচ্ছ কিনা আমাদের এই, এটা এইখানে লেফট হ্যান্ড সাইডের এই ইকুয়েশনে। বুঝতে পারছো এখন জি স্যার। সবাই? কোনো কনফিউশন নাই তো এখানে? পারা যাবে? আচ্ছা, ধরে নিলাম যে আমরা সবাই বুঝতে পারছি। আর ভিডিওটা তো আছেই। এখন যদি এখনো যদি কনফিউশন মনে হয় সামান্য, তো তোমরা এটা ভিডিওটা আবার পজ করে দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবা। যাই হোক, এখন পরের টুকুতে আসো, ইএএমডি। এটা একটু দেখো তো এবার, ইএএমডি কে
ওরা এইভাবে কিভাবে লিখলো দেখেই বুঝতে পারতেছো, কারেন্টের সাথে একটা রেজিস্ট্যান্স গুণ করছে, তার মানে কি ভি ইজ ইকুয়াল টু আর আই, ভোল্টেজ ড্রপ ভি ইজ ইকুয়াল টু আর আই, এই কনসেপ্ট ইউজ করছে, সিম্পলি নাথিং এলস। কিন্তু এই ফর্ম কেন আসলো একটু বলো দেখি, এই ফর্মে কিভাবে আসলো? এ এম ডি পয়েন্ট তিনটা একটু প্রথমে খুঁজে বের করার চেষ্টা করো। দেখো সবাই একটু, এ কোথায়? এই যে এ, এম হচ্ছে এই পয়েন্ট, আর ডি হচ্ছে এই। তাহলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। মনে করো এখানে নাই, সিম্পলিসিটির জন্য গালভানোমিটারের এই টার্মিনাল এখান থেকে তুমি এক্সক্লুড করে দাও, এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কি করা যাবে বলো তো? এই ব্রাঞ্চের এ এম ডি এই টার্মিনালের ভোল্টেজটা পেতে গেলে আমরা কি করতে পারি? দেখো এই যে এই একটা রেজিস্ট্যান্স, আবার এই পাশে একটা রেজিস্ট্যান্স, হুম, এখানে তো ডিভাইড হয়ে গেছে, দুটো প্যারালাল ব্রাঞ্চের মতো বের হয়ে গেছে, ঝামেলা। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে একটা খুব সহজ টেকনিক আছে, তোমাদের যদি মনে থাকে, দেখো ওয়াই ডেল্টা কনভার্সন করলে হয়ে যাবে। দেখো এটা যদি আমরা, এই যে ডেল্টা আছে, এটাকে যদি আমরা কি করে ফেলতে পারি, ওয়াই কনভার্ট করে ফেলবো। দেখো এই যে পি কিউ আর, এটা হচ্ছে স্মল পি, স্মল কিউ, আর নিচে আছে স্মল আর। সবাই একটু খেয়াল করবা, এদেরকে যদি আমি কিসে কনভার্ট করে ফেলতে পারি, ইকুইভ্যালেন্ট ওয়াই নেটওয়ার্কে যদি কনভার্ট করে ফেলতে পারি, তাহলেই আমরা দেখো এই যে এই টোটাল এই ব্রাঞ্চের ভোল্টেজটা আমরা খুব সহজেই পেয়ে যাব। হুম, তো সেই ভোল্টেজ পেতে যে তোমরা আবার দেখবা যে, একটু বলো তো এই ইকুয়েশন কারো মনে আছে, এই ওয়াই ডেল্টা কনভার্সন? এই যে এই রেজিস্ট্যান্সটার নাম মনে করো আমি একটা ইন্টারেস্টিং নাম দিলাম কে, কারণ এটা আমাদের ইন্টারেস্ট। এই কে রেজিস্ট্যান্স কিভাবে ফাইন্ড আউট করা যাবে বলো তো? এই স্মল পি স্মল কিউ স্মল আর ইউজ করে, বলতে পারবা কেউ? মনে নাই সম্ভবত। দেখো এই যে ডেল্টা থেকে ওয়াইতে যেতে গেলে ওয়াই এর যে রেজিস্ট্যান্সের মান চাই তার দুই পাশে দুইটাকে গুণ করতে হয়, অর্থাৎ কি স্মল পি স্মল আর ডিভাইডেড বাই পুরা চারদিকে রেজিস্ট্যান্স যোগ হয়ে ভাগ হয়ে যাবে। হুম, এক একজন এক এক রকম ভাবে মনে রাখার টেকনিক বের করে, তোমরা কে কিভাবে মনে রাখবা এটা বারবার প্র্যাকটিস করে এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু যে কোনো সময় আমাদের লাগবে। আর প্লাস পি প্লাস কিউ, তাহলে এই যে তখন তুমি কি করতে পারবা, এই তিনটা রেজিস্ট্যান্সকে ভ্যানিশ করে দিয়ে শুধু এখানে কে এতটুকু আনতে পারলেই হবে। আর এই রেজিস্ট্যান্সকে আমাকে, আমি কি করবো না এখন, এই রেজিস্ট্যান্স আমি কিন্তু আর এখন আমাদের হিসাবের মধ্যে আনবো না। কেন বলো তো? কারণ এই রেজিস্ট্যান্সের এর মধ্য দিয়ে কিন্তু এদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ তুমি জানো গ্যালভানোমিটার এখন নাল কন্ডিশনে আছে। তার মানে কি কারেন্ট, এই আই কারেন্ট টোটাল এই পথ দিয়ে এসে এই দিক দিয়ে চলে যাবে। হুম, এই যে ডেল্টা নেটওয়ার্কের শুধুমাত্র নিচের দুইটা বাহু এখানে অ্যাক্টিভ, এইভাবে যাবে, এইভাবে কারেন্টটা বেরোয় আসবে, এই বাহুতে কিন্তু কারেন্ট যাবেই না। হুম, এই জন্য সবাই একটু খেয়াল করো, যে ধরে নাও এই যে ডেল্টা কনভার্সন করে আমরা এখানে কি করে ফেলছি, এখানে এখন কে আছে আমার হাতে, এই যে এই রেজিস্ট্যান্সটা আছে কে, তার মানে কি আর আর কে যোগ করব, তাহলে আমরা এ টু ডি টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। আর এদের মধ্য দিয়ে এখন একটা সিঙ্গেল কারেন্ট ফ্লো হচ্ছে, সেটা কি আই। তাহলে আমরা এখন ভোল্টেজ ড্রপ ভি সমান কি আই ইন্টু ওই টোটাল রেজিস্ট্যান্স লিখে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, ওইটাই আমাদের ই এ এম ডি। তো তাহলে কে কিভাবে ফাইন্ড আউট করা যাবে দেখো তো, মিলছে কিনা এখন আমরা যেটা বলছি এখন? কে কিভাবে ফাইন্ড আউট করা যাবে, দেখো এই যে আর আর পি এর গুণফল, এই যে আর আর পি এর গুণফল দেখছো, ডিভাইডেড বাই চারদিকের ডেল্টা নেটওয়ার্কের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যোগফল, আর প্লাস পি প্লাস কিউ, দেখো নিচে সেই আর প্লাস পি প্লাস কিউ আছে, তাহলে ওপরে আর পি ডিভাইডেড বাই আর প্লাস পি প্লাস কিউ। তাহলে কি পেলাম আমরা, এই যে কে এর মান পেয়ে গেলাম, তার সাথে সিরিজ আছে কি এখন ক্যাপিটাল আর, তাহলে এর সাথে আর তুমি যোগ করে দাও, তাহলে এ এম ডি এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি, এর সাথে কারেন্ট গুণ করে দিলেই এটাই আমাদের সেই ই এ এম ডি। লেফট হ্যান্ড সাইডের সাথে একটু মিলাও, ধরতে পারছো এটা? পারা যাবে? জি স্যার। এই জন্য আমাদেরকে সবসময় আমরা এই জন্য বলি যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে যে তোমরা সার্কিটে অবশ্যই নিজেদেরকে খুব ধারালো করে তুলবা, কারণ সার্কিটের নলেজটা আমাদের সব জায়গায় লাগে, ঘুরে ফিরে দেখবা।
এখন দেখা যাচ্ছে এই জিনিসটা যদি তোমাদেরকে আমি সেলফ স্টাডি দিতাম, এই যে দুইটা জায়গায় এসে কিন্তু তোমরা বসে থাকতে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, কোনোভাবেই এটা কিন্তু বের করতে পারতে না। যদি তোমার সার্কিটের নলেজ মোটামুটি শার্প হয়, তাহলে এটা তুমি খুব দ্রুত ধরতে পারতে। এই আর কি। যাই হোক, এখন আমরা যাতে সমস্যায় না পড়ি, এই জন্য আমি একটু যে জায়গাটা তোমাদের সমস্যায় পড়ার সম্ভাবনা, সেই জায়গাটা একটু হাইলাইট করে বলে দিলাম। যাই হোক, এখন আমরা একটু দ্রুত আগাবো। এখানে আর এত কিছু আমাদের অ্যানালিসিস করার তেমন কিছুই নাই। তাহলে ব্যালেন্স কন্ডিশনে আমরা কি বললাম? ইএবি ইজ ইকুয়াল টু ইএএমডি। তো এবি আর ইএএমডি এর মান এখানে আমরা বসিয়ে দিব, যে দুইটা আমরা মাত্র বের করে দেখে আসছি। তো মান বসানোর পরে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে সেম ভ্যারিয়েবল গুলোকে আমরা ভ্যানিশ করে দিব। তো দেখতে পাচ্ছি, দেখো সেই কেলভিন ব্রিজের মতো কেলভিন ডাবল ব্রিজেও দেখছো আমরা সেম ইকুয়েশন, ওই যে হুইটস্টোন ব্রিজের সেই বিখ্যাত ইকুয়েশন। তো এখানে দেখতে পাচ্ছি যে দ্য রেজিস্ট্যান্স অফ কানেক্টিং লিডস হ্যাজ নো ইফেক্ট অন দ্য রেজাল্ট। অর্থাৎ আমরা লো রেজিস্ট্যান্সটা এখানে, অর্থাৎ স্মল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা এখন আননোন রেজিস্ট্যান্স আর হিসেবে মডেল করছি, তার মানটা আমরা স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্সের মান দিয়ে ফাইন্ড আউট করতে পারবো। কানেক্টিং ওয়্যারের লিডগুলো সেখানে কোনো ইফেক্ট ফেলতে পারবে না, অর্থাৎ আমরা মোর অ্যাকিউরেট একটা রেজাল্ট এখান থেকে পাবো। এই হচ্ছে আমাদের স্মল রেজিস্ট্যান্স বা লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের টেকনিক। তো কেলভিন ডাবল ব্রিজ মেথডটাও কিন্তু 100% অ্যাপ্রোপ্রিয়েট না, সবকিছুরই কিছু ড্রব্যাকস থাকে। তো এটারও কিছু ড্রব্যাকস আছে, এই দুইটা পয়েন্ট তোমরা নিজেরা পড়বা, আশা করি তোমরা এখন বুঝতে পারবা। এখন দেখো আমরা মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স, খুবই ইম্পর্টেন্ট। হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টটা আমরা একটা টেকনিক এখান থেকে বিস্তারিত পড়বো, সেটা হচ্ছে লস অফ চার্জ মেথড। তোমাদের যদি ল্যাব থাকতো, এটা তোমাদের হাতে কলমে প্র্যাকটিস করাতাম ল্যাবে। যাই হোক, এটা অনেক ইন্টারেস্টিং একটা মেথড, তোমরা অনেক মজা পাবো যদি আরসি সার্কিট আরএল সার্কিট সম্পর্কে তোমাদের একটু নলেজ থাকে। তো জিনিসটা পড়তে আমাদের টাইম লাগবে না। তো সব একটু খুব ভালোভাবে খেয়াল করো, ইন্টারেস্টিং কিন্তু এই অংশটুকু। হাই রেজিস্ট্যান্সের কিছু এক্সাম্পল দিচ্ছে, দেখো ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কম্পোনেন্টস, মেশিন, কেবল। তো আমরা ইনসুলেশন হিসেবে যেগুলোকে ব্যবহার করি, এগুলো রেজিস্ট্যান্স অনেক হাই। এরপরে হাই রেজিস্ট্যান্স সার্কিট এলিমেন্ট, হ্যাঁ, ভ্যাকিউম টিউব। তোমরা ভ্যাকিউম টিউবের নাম শুনছো? জি স্যার। কি কাজে ইউজ করা হতো বলতে পারবা কেউ? বর্তমান সময় ভ্যাকুয়াম টিউবের অনেক ভালো একটা রিপ্লেসমেন্ট আমরা করে ফেলছি, এটা 1947 সালে। বলতে পারবা সেটা কি? ট্রানজিস্টর। আমরা আজকে যে কাজ ট্রানজিস্টর দিয়ে করি, একটা সময় ভ্যাকুয়াম টিউব দিয়ে ওই কাজ করা হতো, হ্যাঁ, অ্যাম্পলিফিকেশন করা হতো, কোনো সিগন্যালকে। কিন্তু ভ্যাকুয়াম টিউবটা অনেক বেশি পাওয়ার হাংরি, অনেক বেশি পাওয়ার সে লস করতো। তার সাথে জিনিসটা খুবই আনরিলায়েবল, অনেক হাই পাওয়ার সার্কিট এখানে ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকতো। ভ্যাকিউম টিউব মানে বুঝতে পারতেছো, একটা ভ্যাকিউম, বায়ুশূন্য স্থান, তার মধ্যে দুইটা ইলেকট্রোডের মধ্যে ডিসচার্জের মাধ্যমে আমরা কারেন্ট ফ্লো করাতাম। ভ্যাকিউম টিউব, এগুলো নিয়ে একটু ভিডিও টিডিও দেখবা মাঝে সাঝে যখন সময় পাবা। অ্যানালগ ইলেকট্রনিক্স নিয়ে যত তুমি স্ট্রং হবা, ডিজিটাল ইলেকট্রনিক্স বা এইগুলো তোমার জন্য বোঝাটা ততটা ইজি হবে। তো যাই হোক, ভ্যাকুয়াম টিউবের রেজিস্ট্যান্সটা কিন্তু অনেক বেশি হতো। এরপর দেখো লিকেজ রেজিস্ট্যান্স অফ ক্যাপাসিটর। কোনো ক্যাপাসিটরের লিকেজ রেজিস্ট্যান্সটাও অনেক হাই রেজিস্ট্যান্স। সারফেস রেজিস্ট্যান্স, ভলিউম রেজিস্ট্যান্স। সারফেস রেজিস্ট্যান্স মানে কোনো কন্ডাক্টর যদি টু ডাইমেনশনাল হয়, তো তার সারফেস বরাবর যে রেজিস্ট্যান্স, তাকে আমরা সারফেস রেজিস্ট্যান্স বলি। এটা যদি আবার কনসিডারেবল একটা ডেপথ থাকতো, তখন এই যে হোল জিনিসটার যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা ভলিউম রেজিস্ট্যান্স বলি। এগুলো অনেক হাই রেজিস্ট্যান্সের এক্সাম্পল। তো হাই রেজিস্ট্যান্স মেথড মেজারমেন্টের কি কি টেকনিকের নাম ওরা করছে একটু দেখো। ডিরেক্ট ডিফ্লেকশন মেথড, লস অফ চার্জ মেথড, এটা আমরা আজকে বিস্তারিত পড়বো। মেগা ওহম ব্রিজ, আর হচ্ছে মেগার বা মেগা ওহম মিটার, তাকে সংক্ষেপে কি নামে ডাকা হয়? মেগার। নামটা অবশ্যই মনে রাখবা, যে কোনো জায়গায় যে কোনো সময় ভাই ভাই কিন্তু সংক্ষেপে জিজ্ঞাসা করে বসতে পারে যে কেউ, যে মেগার কি জিনিস, নাম শুনছো? তোমরা বলবা মেগার হচ্ছে কি, হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের একটা মিটার, মেগা ওহম মিটার, মনে রাখবা। আর মেগা ওহম ব্রিজটা কি? মেগা ওহম ব্রিজটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের মতোই একটু মডিফাইড ব্রিজ, সেখানে হাই রেজিস্ট্যান্স আর্ম ইউজ করা হয়।
করে আমরা আননোন হাই রেজিস্ট্যান্সের মান বের করতে পারি। এজন্য হাই রেজিস্ট্যান্স আর্ম ইউজ করা হয়, এজন্য একে মেগা ওহম ব্রিজ বলে। আর ডিরেক্ট ডিফ্লেকশন মেথডটা কি? এটাও খুব সিম্পল। এটা তোমরা একটু জাস্ট নামটা জেনে রাখবা, আর বেসিক প্রিন্সিপালটাও জেনে রাখাটা আমাদের জন্য বেটার। একটু তোমরা নিজেরা একটু দেখে নিবা। এটা আমি আর বিস্তারিত কিছু বলছি না আপাতত। আমাদের আজকে মেইন কনসার্ন হচ্ছে লস অফ চার্জ মেথড নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো লস অফ চার্জ মেথডে যাওয়ার আগে আমরা খুব একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখান থেকে দেখবো, যে হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট যদি আমরা অ্যামিটার ভোল্টমিটার মেথডে করতে চাই, সেখানে আমাদেরকে গার্ড সার্কিট ইউজ করতে হয়। হ্যাঁ, এই রকম কোশ্চেন কিন্তু অনেক সময় আমরা 1 মার্ক 2 মার্কের জন্য আমাদের পরীক্ষায় আসতে পারে, যে কেন হাই রেজিস্ট্যান্স মেজার করতে হয় আমাদেরকে গার্ড সার্কিট ইউজ করতে হয়, বা গার্ড সার্কিট ইউজ করার প্রয়োজনীয়তাটা কি, বিভিন্ন অ্যাঙ্গেলে সেম কোশ্চেন আসতে পারে। তো সবাই একটু খেয়াল করো, গার্ড সার্কিটটা কি জিনিস আর কেনই বা সেটা ব্যবহার করা হয়। The main problem in measurement of high resistance is the leakage resistance. হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতে যে আমরা যে প্রবলেমটা ফেস করি, সেটা হচ্ছে হাই রেজিস্ট্যান্সের প্যারালালে একটা লিকেজ রেজিস্ট্যান্স অলওয়েজ স্টে করে। তো এই লিকেজ রেজিস্ট্যান্সের ইফেক্টটা যদি আমাদের রেজিস্ট্যান্স মেজারমেন্টে ইফেক্ট ফেলে, তাহলে অ্যাকুরেসিতে সমস্যা হয়। তো লিকেজ রেজিস্ট্যান্সটা কি, কেমন, সেটা একটু সবাই খেয়াল করো। ফিগার 7-এ কি দেখাচ্ছে, টাইটেলটা দেখো, হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট উইদাউট গার্ড সার্কিট। গার্ড সার্কিট ব্যতীত অ্যামিটার ভোল্টমিটার মেথডে যদি তুমি হাই রেজিস্ট্যান্স মেজার করতে চাও, তাহলে কি সমস্যা হবে একটু খেয়াল করো। এই যে এখানে একটা মাইক্রো অ্যামিটার ব্যবহার করা হয়েছে, কারণ কি, এই যে আমাদের টেস্ট রেজিস্ট্যান্স যার মান আমরা বের করতে চাই, এটা অনেক হাই রেজিস্ট্যান্স। এই জন্য নন ডিসি ভোল্টেজ এখান থেকে সাপ্লাই দিলে আই ইজিক্যাল টু আমরা কি জানি, ভি ডিভাইডেড বাই আর। এই আর এর মান অনেক বেশি হলে আই এর মানটা অনেক কম হবে। এই জন্য মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ারের অনেক ছোট কারেন্ট মেজার করার জন্য অ্যাকুরেটলি আমরা এখানে একটা মাইক্রো অ্যামিটার এখানে দেখাচ্ছি, নাথিং এলস। আর আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করার জন্য একটা ভোল্টমিটার প্যারালালি এখানে প্লেস করা। এখন একটু খেয়াল করো, যদি তুমি গার্ড সার্কিট ইউজ না করো, যদি গার্ড সার্কিট ইউজ না করো, তাহলে দেখো এই যে হাই রেজিস্ট্যান্সের প্যারালালে দেখছো একটা লিকেজ কারেন্ট আমাদের এখানে দেখানো হচ্ছে। সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, যেখানে ছিলাম, এই যে দেখো, এই যে একটা ব্রাঞ্চ, এই যে বক্স করে দেখানো হচ্ছে, এই যে এই ব্রাঞ্চটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কানেক্টেড কোনো ব্রাঞ্চ না। হ্যাঁ, এই ডট দিয়ে দেখানো হচ্ছে, ডট 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 দিয়ে দেখানো হচ্ছে এই টার্মিনালটা। হ্যাঁ, লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে। ক্যাপাসিটিভ কারেন্ট ফ্লো হয় জানি আমরা, কোনো কানেকশন না থাকলেও। যেমন ওভার ভোল্টেজ লাইনের সাথে তোমরা যখন ওভারহেড লাইন তোমরা যখন পড়ে আসছো, আমি যদি একটু প্ল্যাটফর্মে যাই, দেখো তোমরা এরকম কি দেখছো, যেমন ওভারহেড লাইনকে আমরা যখন মডেলিং করি, তোমরা যখন মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন মডেলিং করছো, তখন আমরা লাইনগুলোকে কিভাবে এভাবে মডেলিং করতাম না, ইন্ডাক্টর, আবার মাঝখানে একটা ক্যাপাসিটর, আবার একটা ইন্ডাক্টর, এরকম একটু চেনা চেনা লাগে এরকম। লং ট্রান্সমিশন লাইনকে আমরা এভাবে মডেলিং করছিলাম, মনে আছে? জি স্যার। এখন তোমরা বলতে পারবা যে ট্রান্সমিশন লাইন তো আমাদের ওভারহেড লাইন মাথার উপর দিয়ে যাচ্ছে, সেগুলো দেখতে কেমন? সে এটা হচ্ছে আমরা গ্রাউন্ড, আমরা মানুষরা এখানে হেঁটে চলে বেড়াই, কাজকর্ম করি, ঘুরে ফিরে বেড়াই, ওকে। আর আমাদের কারেন্টের পোলগুলো এভাবে থাকে, আর ওভারহেড লাইনগুলো এই যে উপর দিয়ে এভাবে টানানো থাকে। তো বুঝলাম যে লাইন থাকলেই, প্রত্যেকটা কন্ডাক্টর থাকলেই তার একটা কি থাকে, একটা ইন্ডাকটিভ প্রপার্টি থাকেই, কারণ কারেন্ট গেলেই তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এভাবে আমরা জানি। তাহলে ইন্ডাকটিভ প্রপার্টি আছে এর একটা, তার জন্য আমরা তাকে মডেলিং করতে ইন্ডাক্টর নিয়ে আসলাম। কিন্তু ক্যাপাসিটর কেন নিয়ে আসছি প্যারালালে, বলতে পারবা কেউ? স্যার আমাদের তারটাও একটা কন্ডাক্টর, আর আর্থ সারফেসটাকেও আমরা একটা কন্ডাক্টর হিসেবে যদি ধরি, তাহলে স্যার এটা ক্যাপাসিটরের Very good. মতন কল্পনা করা যায়। একদমই তাই। দুইটা আলাদা ভোল্টেজ লেভেলে আছে না। গ্রাউন্ড সাপোজ এটা কি, সাপোজ এটা একটা ক্যাপাসিটরের মনে করো একটা প্লেট, মনে করো এটা ভোল্টেজ 0, আর আমাদের এই যে ওভারহেড কন্ডাক্টর লাইন, এগুলো কি একটা ভোল্টেজ ক্যারি করে না? তাহলে কি এই দুইটা প্লেট আলাদা, দুইটা ভোল্টেজে আছে, অর্থাৎ কি প্যারালাল প্লেটের মতো এদেরকে আমি বলতে পারি যে এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করছে, কল্পনা করা যায়? হ্যাঁ স্যার। তাহলে ক্যাপাসিটর থাকলেই কি হবে, দেখবা, দেখছো ভূমির সাথে কোনো কারেকশন নাই, তবুও এখানে একটা লিকেজ কারেন্ট, ক্যাপাসিটিভ কারেন্ট ফলো হবে কি হবে না?
হবে স্যার। কারেন্ট ফ্লো হবে। এই কনসেপ্টটা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। এখন একটু খেয়াল করো। তাহলে এই যে হাই রেজিস্ট্যান্স ছিল সেখানে, হ্যাঁ, এর প্যারালাল এই যে লিকেজ কারেন্ট, এটার লিকেজ কারেন্টের সোর্সটা কোথা থেকে আসছে এখন বুঝতে পারছো? এটা কিন্তু লিকেজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে। জিনিসটা কি বুঝতে পারছো এখন একটু একটু? জি স্যার। তোমরা মনে মনে আপাতত কল্পনা করে নিবা যে এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করছে, ওই ক্যাপাসিটরের মধ্য দিয়ে লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে আইএল। এখন আমার মাইক্রো অ্যাম্পিয়ার যে অ্যামিটার, মাইক্রো অ্যামিটার, সে যে কারেন্টটা এখন মেজার করবে সেটা কিন্তু দুইটা কারেন্টের যোগফল, রেজিস্ট্যান্সের কারেন্ট প্লাস লিকেজ কারেন্ট। দেখছো এই যে আইআর প্লাস আইএল, এটা সে কিন্তু রিড করে দিচ্ছে। এখন তুমি যখন রেজিস্ট্যান্স বের করবে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এই আই এর মধ্যে কিন্তু নট অনলি আইআর বাট আইএল অলসো ইনক্লুডেড হয়েছে। এটা হচ্ছে আমাদের ঝামেলা। এই জন্য আমরা কি করব, দেখো এই যে লিকেজ রেজিস্ট্যান্সটাকে আমরা এই যে মাইক্রো অ্যামিটারের প্যারালালে একটা গার্ড সার্কিট, হ্যাঁ, গার্ড দিবে সার্কিট দিয়ে লিকেজ কারেন্টটাকে বাইপাস করে দিবে। সব একটু খেয়াল করো। ইন ফিগার 8 এ গার্ড টার্মিনাল ইজ অ্যাডেড টু দ্য রেজিস্ট্যান্স টার্মিনাল। দেখছো যে রেজিস্ট্যান্স টার্মিনালে একটা গার্ড টার্মিনাল আমরা অ্যাড করছি, ব্লক, অ্যান্ড মাইক্রো অ্যামিটার ইজ বাইপাস। দেখছো এই যে একটা বাইপাস করি আমরা লিকেজ রেজিস্ট্যান্সটাকে, মাইক্রো অ্যামিটারটাকে আমরা বাইপাস করে দেওয়ার একটা টেকনিক এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি সুবিধা হবে? লিকেজ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে এক্সট্রা কারেন্টটুকু ওটা আমাদের অ্যামিটারের মধ্য দিয়ে যাবে না। আমার অ্যামিটার শুধুমাত্র আইআরটা মেজার করবে, যার ফলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। এই আই এর মধ্যে শুধু আইআরটাই থাকবে, হ্যাঁ, আইএলটা এখানে আমাদের ইনক্লুডেড হতে পারবে না। জাস্ট গার্ড সার্কিট তাহলে কোনটুকু, মাইক্রো অ্যামিটারকে যেটা দিয়ে আমরা বাইপাস করিয়ে দিচ্ছি ওটুকুই হচ্ছে আমাদের গার্ড টার্মিনাল ব্লক বা গার্ড সার্কিট বলতে পারি আমরা সংক্ষেপে। তো হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট উইথ গার্ড সার্কিট, দেখছো ফিগার 8 এর টাইটেলটা। এখানে কিন্তু এরকম কোনো প্যারালালে কিছু ছিল না। এখানে জাস্ট আমরা আইএলটাকে বাইপাস করিয়ে দেওয়ার জন্য মাইক্রোমিটারের প্যারালালে একটা গার্ড টার্মিনাল আমরা এখানে নিয়ে আসলাম, এতটুকুই। জাস্ট এই কনসেপ্টটা একটু তোমরা মাথায় রাখবা আর বুঝে বুঝে একটু পড়ে রাখবা, মুখস্থ করার কিছু নেই, যেন এরকম ধরনের কোশ্চেন আসলে তুমি একটু দুই টাইপের সার্কিট, উইদাউট গার্ড সার্কিট এবং উইথ গার্ড সার্কিট, এই দুইটা সার্কিট থেকে যেন একটু দু চার লিখে মেইন কনসেপ্টটা বুঝে দিতে পারো। এবার দেখো আমাদের লাস্ট টপিক, লস অফ চার্জ মেথড। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, লস অফ চার্জ মেথড। এখন লস অফ চার্জ মেথড নামকরণের সার্থকতাটা তোমরা বুঝতে পারবা। আমরা একটু প্ল্যাটফর্মে যাই। আমরা কি করব, একটা নোন ভোল্টেজ দিয়ে কি করব, একটা ক্যাপাসিটরকে চার্জ করে নিব ফার্স্ট। খেয়াল করো, একটা ক্যাপাসিটরকে কি করব আমরা, চার্জ করে নিব। ক্যাপাসিটরকে চার্জ করার পরে ক্যাপাসিটরকে বলবো যে তুমি তোমার এই চার্জটাকে আমার আননোন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ডিসচার্জ করো। খুব ভালোভাবে খেয়াল করবে। কিন্তু কি বললাম, যে একটা ক্যাপাসিটরকে আমরা প্রথমে একটা নন ভোল্টেজে লেভেলে আমরা চার্জ করে নিব। সেই ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি, এটা আমাদের জানা। এরপরে ওই ক্যাপাসিটরের ওই ভোল্টেজ বা চার্জকে আমরা যে রেজিস্ট্যান্সটাকে আমরা বের করতে চাই, আননোন রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমরা ওকে ডিসচার্জ করতে বলবো। তাহলে কি হবে, ক্যাপাসিটর কিন্তু সাথে সাথে তার সম্পূর্ণ ভোল্টেজ ডিসচার্জ করতে পারবে না, যাই হোক সে কিছুটা টাইম নিবে। কারণ তোমরা দেখো তো এরকম ধরনের কোনো গ্রাফ তোমরা পড়ে আসছো কিনা, ক্যাপাসিটরের চার্জিং প্রোফাইল হচ্ছে এরকম, দেখো চার্জ করার সময় সেইভাবে চার্জ হয়, স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে যায়, ফুল চার্জ। এরপরে তুমি যতই টাইম যাক আর কিন্তু তার ভোল্টেজ বাড়বে না, সে কিন্তু এখন ওপেন সার্কিট মতো আচরণ করবে ডিসিতে, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সে ধরে রাখছে। আবার যদি তুমি তাকে ডিসচার্জ করতে দাও তাহলে কিন্তু সে এরকম একটা এক্সপোনেনশিয়ালি কি করে, তার চার্জটাকে সে ছেড়ে দেয়, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, আবার এক্সপোনেনশিয়ালি তার চার্জটা ছেড়ে দেয়। ক্যাপাসিটরের চার্জিং প্রোফাইল কিন্তু এরকম, তোমরা দেখছো না এরকম কার্ভ আগে, দেখছো কিনা একটু বলো তো, এরকম কোন ক্যাপাসিটরকে চার্জ করলে ডিসচার্জ করলে এরকম এরকম হয়, দেখছো? জি স্যার, দেখছি। জি স্যার। খুবই ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ, খুব ভালোভাবে খেয়াল করবা। তো ফার্স্ট খেয়াল করো, তো এই জন্য এর নাম কি, লস অফ চার্জ মেথড। ক্যাপাসিটরটা তার চার্জটাকে আননোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিসচার্জ করবে বা লস করবে, এই জন্য এটাকে আমরা বলি লস অফ চার্জ মেথড। ইন দিস মেথড দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স আর, তাহলে আমাদের সেই ইনসুলেশন রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স আর
এই যে এটাকে আমরা ফাইন্ড আউট করতে চাই, টু বি মেজার্ড। দ্য ক্যাপাসিটর ইজ চার্জড টু সাম সুইটেবল ভোল্টেজ বাই মিনস অফ সাপ্লাই ভোল্টেজ ভি। তাহলে সাপ্লাই ভোল্টেজ ভি দিয়ে আমরা কি করব, ক্যাপাসিটরকে চার্জ করে নিব, অ্যান্ড দেন অ্যালোড টু ডিসচার্জ থ্রু দ্য রেজিস্ট্যান্স। তাহলে সব একটু খেয়াল করো, যদি আমি এই সুইচটা ক্লোজ করি তাহলে বলতো এই যে ভোল্টেজ সোর্স থেকে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাবে নাকি ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট যে ক্যাপাসিটরকে চার্জ করবে, কোন ঘটনাটা ঘটবে? খুব দ্রুত বলো। স্যার ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাবে। সবাই একমত? প্যারালাল ব্রাঞ্চ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, কেন যাবে না? স্যার ক্যাপাসিটরের রেজিস্ট্যান্সটা কম স্যার, সেজন্য। হ্যাঁ, একদমই তাই, এক্সাক্ট কথা বলছে। দেখো কারেন্ট এইখান দিয়ে এসে কিন্তু এর মধ্য দিয়ে যাবে না, কারণ আমরা জানি কারেন্ট সবসময় শর্টকাট পাথ খোঁজে, শর্ট সার্কিট পাথ বা শর্ট রেজিস্ট্যান্সের পাথ বা শর্ট ইম্পিডেন্স বলবো আমরা, এখানে যেহেতু ক্যাপাসিটেন্স আছে তো ডিসি ডোমেইনে আমরা রেজিস্ট্যান্সও বলতে পারবো, ইম্পিডেন্স না বললেও সমস্যা নেই, খুব একটা এরর হবে না। যাই হোক, তো দেখো ক্যাপাসিটেন্স এখানে কিন্তু ফুললি চার্জ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু শর্ট সার্কিটের মতো আচরণ করবে, ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে সে তখন এই যে দুই টার্মিনালে ওপেন সার্কিটের মতো আচরণ করবে, একটা ভোল্টেজ সে দুই টার্মিনালে ধরে রাখবে। যাই হোক, এই জন্য সুইচটা ক্লোজ করলেই হ্যাঁ আমাদের ক্যাপাসিটরটা কিন্তু ভোল্টেজ সোর্স থেকে চার্জ হবে। তো এইখানকার এই ভোল্টেজ এখানে কিন্তু ফুললি চার্জ হয়ে বসে থাকবে ক্যাপাসিটর। এরপরে তুমি আবার কি করবা, এই সুইচটাকে ওপেন করে দিলাম, দিলেই তখন কি হবে বলতো, এই ক্যাপাসিটরের এই পাশে প্লাস চার্জ হয়ে জমা জমা আছে আর এই পাশে মাইনাস, তো ক্যাপাসিটর তখন কি হবে বলো, একটা ক্লোজ সার্কিট পাচ্ছে না ডিসচার্জ করার জন্য। তাহলে কি হবে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে তার টোটাল চার্জটাকে সে কি হবে, ডিসিপেট করে দিবে। অর্থাৎ কি, এই রেজিস্ট্যান্সের মধ্যে এই রেজিস্ট্যান্সটা হিট আকারে এই এনার্জিটা লস করে ফেলবে। ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ড আকারে এনার্জি স্টোর করে রাখছে, সেই এনার্জিটা জুলের তাপীয় ক্রিয়ার সূত্র অনুযায়ী এই রেজিস্ট্যান্সটা উত্তপ্ত হবে, কারণ কারণ গেলে আমরা জানি যে সেখানে কি হয় বলো, কপার লস হয়। যাই হোক, এখন কনসেপ্টটা কি বুঝতে পারছো মেইন? বলো। আচ্ছা, এবার একটু দেখি, আমরা দেখি তোমাদেরকে সাথে একটু দুই রকমই বলি। দেখো তো, একটা ইকুয়েশন বলতে পারবে এখন ক্যাপাসিটর চার্জিং এর সময় কোন ইকুয়েশন ফলো করে, এটা কি বলতে পারবে তোমরা? এটা ক্যাপিটাল ভি বললাম, আর এটাকে বললাম ভিসি। তো কোনো ক্যাপাসিটর চার্জের সময় কি প্রোফাইল, যে প্রোফাইলটা নেয় তার ইকুয়েশন বলতে পারবা? এগুলো কি মুখস্থ করার জিনিস? দেখো আজকে বলে দিব তোমাদের জন্য এটা, আর যেন তোমরা ভুলে না যাও। অন মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ। টাউ কি বলতো? টাইম কনস্ট্যান্ট। আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট টাউ ইজ ইকুয়াল টু কি, আর সি। মনে আছে? টাইম কনস্ট্যান্ট কাকে বলে? কোন আরসি সার্কিট বা আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট কাকে বলে বলো দেখি? থার্ড ইয়ারের ইঞ্জিনিয়ার আমরা, এগুলো আমাদের অবশ্যই অবশ্যই আমাদের মাথায় থাকা উচিত। দেখো যদি আমি গুণ করে দিই তাহলে কি আসে, ভি আর এক গুণ করলে ভি, আর ক্যাপিটাল ভি অর্থাৎ ফাইনাল ভ্যালু ই এর সাথে গুণ করলে ই টু দি পাওয়ার টি বাই টাউ। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস বাদ পড়ছে আগেরটাতে একটা, হ্যাঁ মাইনাস হবে একটা, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন খেয়াল করো, টাউ এর সংজ্ঞাও তোমরা ভুলে গেছো। ডিরেক্ট যদি মুখস্থ করে এটা বলে যাওয়াটা খুব ঠিক, তবে একটু খেয়াল করো তো, এই সংজ্ঞা তোমরা নিজেরা নিজেরা বানাবা, এই কনসেপ্ট গুলো আমাদেরকে শিখতে হবে, থিঙ্কিংটা শিখতে হবে। একটু সবাই খেয়াল করো, একটু দেখো তো, এই যে এই টাইম টি, এটা একটু খেয়াল করো, টি সমান যদি আমি জিরো, টি সমান যদি আমি জিরো বসাই, টি সমান যদি আমি জিরো বসাই তাহলে কি হবে বলতো, কোনো কিছুর পাওয়ার জিরো সমান কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার জিরো সমান কি হয়ে যাবে, পুরো পার্ট অন হয়ে যাবে, ভি এর সাথে অন গুণ করলে ভি, তার মানে কি ক্যাপাসিটরের ভোল্টেজ তখন কত একটু বলো তো? জিরো হয়ে যাবে না? যখন টি ইজ ইকুয়াল টু জিরো, এখানে ইনপুট দাও, টি এর মান জিরো, তার মানে কি এই যে ই এর পাওয়ার কি আসবে দ্রুত বলো? জিরো আসবে স্যার। জিরো আসবে। তো ই এর পাওয়ার জিরো মানে কি, অন আসবে, এখানে ভি এর সাথে অন গুণ হবে,
তো তাহলে ভি থেকে ভি বিয়োগ গেলে আমাদের কি হবে, 0। তার মানে তুমি এখন তোমার সার্কিটের সাথে একটু মিলাই দেখো তো, যে যখন একদম শুরুতে ক্যাপাসিটর চার্জ হয়েই পারে নাই তখনও, এজন্য ইকুয়েশন কি বলছে, যে যখন তুমি সুইচ ক্লোজ করো নাই তখন কি তোমার ক্যাপাসিটরের ভোল্টেজ কত বলো, 0। এবার আরেকটা 0. কেস তুমি বিবেচনা করো, টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে কি, অনেক কনসিডারেবল অ্যামাউন্ট টাইম পরে আমাদের ইকুয়েশন কি বলছে দেখো তো, ভি সি ইজ ইকুয়াল টু কি, ভি মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন এই যে টি এর মান যদি এখন ইনফিনিটি বসাই, সবাই একটু খেয়াল করো, তাহলে কোনো কিছুর পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত বলো তো, বলতে পারবা? কোনো কিছুর পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি, 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি না? তো এইটার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, 0 বলতে পারবো? কোনো কিছুকে Yes, sir. ইনফিনিটি পাওয়ারে রেইজ করে তা সেটা দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি, তাহলে ভাগফল কি হবে, খুব 0 হবে না? এজন্য তখন কি হবে, এই পার্টটুকু 0-র সাথে গুণ হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে কি, দেখছো ক্যাপাসিটরের ভোল্টেজ তখন কি, তার স্টেডি স্টেট ভোল্টেজ দেখছো, ফাইনাল ভ্যালুটা না, এই ভ্যালুটাই বলছে না ইকুয়েশন এখন, যে যে টাইম অ্যাক্সিস বরাবর অনেকক্ষণ পরে তুমি এগিয়ে যাও, তাহলে কি তুমি সেই স্টেডি স্টেট ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবা। তাহলে কি ইকুয়েশন আর আমাদের বাস্তবের ঘটনা কি মেলে নাকি মেলে না বলো তো? মিলে স্যার। মিলছে? আচ্ছা, এখন টাউ এর সংজ্ঞা দেয়াটা তোমাদেরকে শিখাই দিব, আজীবন যেন কেউ ভুলবা না। এইগুলোর জন্য আমাদের ক্লাসটা একটু 5-10 মিনিট লেন্দি হবে, তো আশা করি কিছু একটা শিখতে পারবা। দেখি আমাদের ইকুয়েশন আমরা একটু লিখে তোমাদেরকে একটু শেখাই দিই, খেয়াল করো। টাউ, টাউ কি একটা টাইমের মান না? টাইমের একটা মান, তাকে আমরা কি বলি, টাউ। এই যে দেখো, টাইম ভ্যারিয়েবলের একটা অংশ, যে একটা নির্দিষ্ট পরিমাণ টাইমকে আমরা টাউ বলি। কাকে বলবো টাউ, সব একটু খেয়াল করো। ক্যাপাসিটরের ভোল্টেজ ভি সি ইজ ইকুয়াল টু কি, ভি মাইনাস ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন এই যে টি ইজ ইকুয়াল টু টাউ করে দাও, আমরা যে আমরা ধরে নিচ্ছি ভ্যারিয়েবল টাইম, টি ইজ ইকুয়াল টু টাউ। তার মানে কি ই টু দি পাওয়ার কত আসবে বলো তো, -1। ই টু দি পাওয়ার -1 মানে কি 1/e। ক্যালকুলেটরে তোমরা এটা উঠাবা 1/e। তো এটা দশমিক একটা মান পাবা। সাপোজ সে 0.63 বা 67 এরকম পাবা, ভ্যালুটা আমার মুখস্থ নাই। তোমাদের কারোর হাতে ক্যালকুলেটর আছে? একটু দেখো তো, ই কে ইনভার্স করো তো, কত আসে একটু দেখো তো। দেখি আমার ক্যালকুলেটরটা কোথায় আছে। ই টু দি পাওয়ার -1 নিলে আমরা পাবো 0.367। সরি, এটা আমরা কত পাবো, 0.367। অর্থাৎ এখানে দেখো তো, এই যে ভি কে যদি আমরা কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার -1 মানে, ভি কে যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি, একটু দেখো, 1 মাইনাস ই টু দি পাওয়ার -1। অর্থাৎ এই যে ভি এর সাথে কত থাকতেছে, 0.36। অর্থাৎ খেয়াল করো, যতটুকু সময় পরে ক্যাপাসিটরের ভোল্টেজ তার ফাইনাল ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালু এর কত পার্সেন্ট হয় বলো? এই এক থেকে এই যে 0.36 বিয়োগ করলে তো আর এটা কত থাকবে বলো? 1 থেকে 0.36 বিয়োগ করলে কত থাকবে? 63 0.64. বা 64 অ্যারাউন্ড, তাই না? তাহলে Yes, sir. 63.2 পার্সেন্টেজ করলাম, এটা 100 দিয়ে গুণ করে ধরে নাও। তার মানে কি হবে বলতো, যে যে সময় পরে, কারণ এই যে টাউ সময়, টি সমান টাউ বিবেচনা করলে আমরা এটা পাচ্ছি। তার মানে সবাই খেয়াল করো, এই যে সাপোজ এটা হচ্ছে 100% ভি, আর এটার 63% অ্যারাউন্ড এরকম কিছু হবে। তো এই ভ্যালুতে পৌঁছাতে যে টাইম লাগে, সেই টাইমকে আমরা টাইম কনস্ট্যান্ট বলবো। টাউ এর সঙ্গে এখন নিজে নিজে বানাবা, দেখি পারো কিনা। এটাই হচ্ছে কিন্তু টাউ, এতটুকু সময় হচ্ছে টাউ। তাহলে কোনো আরসি সার্কিট বা আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট টাউকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যদি আমরা রাইজিং কন্ডিশন, ভোল্টেজ বাড়ার সময় এটা দিয়ে বলি, যে যে সময়ে কোনো সাপোজ আরসি সার্কিটের ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ তার ফাইনাল ভ্যালু এর
কত পার্সেন্ট হয় বলো? অ্যাবাউট 63.2%. 63.2% ভ্যালুতে পৌঁছায়। সেই সময়কে, সেই পরিমাণ সময়কে ওই আরসি সার্কিটের কি বলা হয় বলো? Time টাইম constant. কনস্ট্যান্ট। মনে থাকবে? এটা কি মুখস্থ করার জিনিস? Sure. যেমন আমি আমি কিন্তু মুখস্থ করি নাই। যেমন এই এক সময় লাগছে এখন ইকুয়েশনটা থেকে দেখছো এই যে ডিরাইভ করে নিয়ে আসলাম, পারা যাবে? এই ক্যাপাবিলিটিটা তোমাদের সবার হোক, এটা আমি চাই। আবার এটাকে তুমি চাইলে ডিসচার্জ দিয়েও বলতে পারবা। তাহলে ডিসচার্জের সময় কি হয় বলো? ক্যাপাসিটর একটা ফাইনাল ভ্যালুতে, হ্যাঁ, সাপোজ ওই যে এটা ধরে নাও যেই ফাইনাল ভ্যালু সে চার্জ হয়ে বসে আছে, সুইচ ডিসকানেক্ট করলে এখন ডিসচার্জ হবে। এখন ডিসচার্জের অংশটুকু দিয়েও তুমি এটাকে স্পেসিফাই করতে পারবা। হুম, কিভাবে? এই যে এখন কিন্তু ডিউরিং ডিসচার্জ এই প্রোফাইলটা এরকম হবে। হুম, তো ডিসচার্জের সময় এই ইকুয়েশন কেমন হবে বলতে পারবে? এখন মুখস্থ করা লাগবে না, তুমি দেখলে বুঝতে পারবা। ক্যাপিটাল ভি, এটা একটা ফাইনাল ভ্যালু। সেটা কি হচ্ছে? এক্সপেরিয়েন্সিয়ালি ডিক্রিজ করছে। তাহলে কি হবে? টি বাই টাউ। দেখো এই যে অন অংশটুকু আর থাকবে না, সামনের এই অংশটুকু থাকবে না, বা এই যে এটা থাকবে না, শুধুমাত্র এই সেকেন্ড পর্শনটুকু আমাদের ডিসচার্জের ইকুয়েশন। মজার ব্যাপার দেখো। তাহলে এখন তুমি একটু দেখো যে মেলে কিনা। তাহলে আমরা যখন সুইচ যখন ক্লোজ না করব, তখন কি ক্যাপাসিটরের ভোল্টেজ কত বলো তো? টি সমান যখন 0, তখন ক্যাপাসিটরের ভোল্টেজ কত হওয়া উচিত? ডিসচার্জ করতে দিচ্ছি না আমি, তার মানে কি তার সেই ফুল ভ্যালু সে ধরে রাখছে, এটা আমাদের খুঁজে পাওয়া উচিত। এখন একটু ইকুয়েশনে দেখো তো, তাই আসে না? বসাও ভিসি ইজ ইকুয়াল টু ফাইনাল ভ্যালু ভি ই টু দি পাওয়ার, এই যে টি এর মান কত বসাচ্ছি? 0। তো ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তো ভি এর সাথে 1 গুণ করলে কি ভি, অর্থাৎ দেখছো ক্যাপাসিটর কিন্তু এই যে টি সমান 0-তে, টি সমান 0 এখন কি সে তার ফাইনাল ভ্যালুটা ধরে রাখছে। এবার টি সমান যদি ইনফিনিটি, অর্থাৎ কি কনসিডারেবল অ্যামাউন্ট টাইম, অনেক সময় টাইম পরে, তাহলে কি হবে? এটা কি একেবারে 0-তে নেমে যাবে এক সময়। তো এখন টি সময় তুমি ইনফিনিটি কনসিডার করো, তাহলে আমাদের এখন ইকুয়েশন কি বলছে? ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তো কোনো কিছু পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে আমি মাত্র কি বললাম? 0। তার মানে কি ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজ কি হয়ে যাবে? 0। তাহলে দেখছো আমাদের ডিসচার্জের ইকুয়েশনও কিন্তু আমাদের বাস্তব যে ঘটনা ঘটবে সেই ঘটনার সাথে কি করে? কমপ্লাই করে। হুম, তাহলে এখান থেকে কেউ বলতে পারবা যে একটু আইডিয়া করো তো যে এইটুকু দেখে এবার একটু বলো তো টাও এর সংজ্ঞা দাও তো এবার। টি সমান টাউ যদি আমি বলি তাহলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস অন। ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মান আমরা এইমাত্র বের করছি প্রায় 36% অ্যারাউন্ড। তার মানে কি বলবো বলো? যে যে সময়ে কোনো ক্যাপাসিটর বা আরসি সার্কিটের ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা কি হয়? তার ফাইনাল ভ্যালু এর কত পার্সেন্টে ড্রপ করে? 36%, 36%. অ্যারাউন্ড 36-37% ড্রপ করতে যে টাইম লাগে, সেটাও কিন্তু তার টাইম কনস্ট্যান্ট Tau. টাউ। তো যাই হোক, এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে স্টাডি করবা। আমি এই এক্সেসে টি নিয়ে আর এই এক্সেসে ক্যাপাসিটরের ভোল্টেজ নিয়ে টোটাল জিনিসটা আমি একটা জায়গায় একবারে দেখিয়ে দিচ্ছি। একটু সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। আশা করি তোমাদের জিনিসটা কাজে লাগতে পারে যে কোনো সময়। দেখো এখানে ইকুয়েশনটা কি? ভি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আর এই অংশটুকুতে ইকুয়েশন কেমন হয়ে গেছে? শুধু কোন অংশটুকু বলো? যে অংশটুকু বিয়োগ করছিলাম রাইজিং এর সময়, সেই অংশটুকু, হ্যাঁ, পরের অংশটুকু, জাস্ট ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এবার যদি আমি টাইম কনস্ট্যান্টকে সংজ্ঞায়িত করতে চাই রাইজিং টাইম দিয়ে, তাহলে কত পার্সেন্ট বলো? ফাইনাল ভ্যালু এর কত পার্সেন্ট? 67%. অ্যারাউন্ড 67। Sorry, জাস্ট sir, 63. 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অন দিবা, এখান থেকে বের করবো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অন দিয়ে বের করে নিবা, তার সাথে 100 গুণ দিয়ে দিবা, শেষ। এইটুকুকে আমরা কি বলতে পারবো? টাউ, তাই কিনা? Yes, 63% sir. অফ ক্যাপিটাল ভি। অথবা ডিসচার্জিং এর রেসপেক্টেও তুমি এটাকে বলতে পারবা যে এটার ফাইনাল ভ্যালু এর কত পার্সেন্টে নেমে আসবে বলো? অ্যারাউন্ড 37. 36-37%। হ্যাঁ, ফাইনাল ভ্যালু এর, এই যে ফাইনাল ভ্যালু এর থেকে এতটুকু নেমে আসতে, এই যে এখান থেকে টাইম কাউন্ট শুরু হবে তখন টি সমান 0। এই টাইমকে আমরা কি বলতে পারবো? টাইম কনস্ট্যান্ট টাউ। যাই হোক, এই যে এতক্ষণ যেটুকু বললাম এটুকু জাস্ট তোমাদেরকে একটু
টোটাল আরসি সার্কিটের চার্জিং এবং ডিসচার্জিং এর প্রোফাইল এবং ইকুয়েশন কেমন হয় এটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য। এখন দেখো এই ইকুয়েশন গুলো চেনা চেনা লাগে। ডিসচার্জ কার্ভ দেখছো, চার্জিং এর কার্ভ কিন্তু এখানে আঁকে নাই, চার্জিং এর কার্ভ এখানে একবার আঁকলে কেমন হইতো, এরকম হইতো। এই এরপরে যে ডিসচার্জ, শুধু ওরা আমাদের ডিসচার্জিং এর টুকু আমাদের লাগবে লস অফ চার্জ মেথডে, এই জন্য কি করছে ওরা ডিসচার্জিং এর সময় যে কার্ভটা হয়েছে সেটা ওরা এখানে শো করছে। সবাই খেয়াল করবা, তাহলে গল্পের মতো করে শোনো। আমরা ফার্স্ট কি করব, মনে করে একটা ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটরের মান আমি জানি, নোন একটা ক্যাপাসিটর, আননোন রেজিস্ট্যান্স আর প্যারালালে রাখছি। আর এই যে ক্যাপাসিটর কত ভোল্টেজে চার্জ হচ্ছে ফাইনাল সেটা মেজার করার জন্য আমরা কি করছি, এর অ্যাক্রসে একটা ভোল্ট মিটার প্লেস করে রাখছি। ফার্স্ট খেয়াল করো কি করব, সুইচটাকে ক্লোজ করব, করলে কি হবে, ক্যাপাসিটরটা ফুললি চার্জড হবে। তাহলে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে চুপচাপ বসে থাকবে, আমি কি করব বলতো, এরপর আমি এই যে সুইচটা আবার এখান থেকে ডিসকানেক্ট করব বা ওপেন করব। অবশ্যই সাথে একটা স্টপ ওয়াচ আমার লাগবে, কারণ ক্যাপাসিটরটা কতক্ষণ ধরে ডিসচার্জ হচ্ছে এই টাইমটা আমাকে মেজার করা লাগবে। বি কেয়ারফুল, এই ভোল্ট মিটারে আমরা দেখতে পাবো যে ক্যাপাসিটরের ভোল্টেজটা কিভাবে ফল করছে, হ্যাঁ ডিসচার্জ হচ্ছে, এবং সেই টাইমটা আমরা মেজার করব। বি কেয়ারফুল। এখন তাহলে আমরা কি করব, টাইমটা মেজার করতে পারলেই আমাদের দেখো সব কাজ শেষ। কারণ কি, ডিসচার্জিং এর সময় ইকুয়েশনটা কি, ভিসি ইজ ইকুয়াল টু কি, ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন তুমি মনে করো যে ফাইনাল ভ্যালু ধরে নাও হচ্ছে 10 ভোল্টে চার্জ হয়ে আছে, হ্যাঁ এবার সে ডিসচার্জ করছে, তো তুমি মনে করো যে 0.1 ভোল্ট পর্যন্ত আসতে কত সময় নিয়েছে, স্টপ ওয়াচ দিয়ে তুমি এটা মেজার করে রাখছো। খেয়াল করিও। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, আমরা এখন কি করতে পারি, সাপোজ ভিসি এর নিচে ক্যাপিটাল ভি কে নিয়ে আসলাম, মুখস্থ করবো না কিন্তু, এই জন্য তোমাকে কিন্তু সবই হাতে ধরে ধরে দেখাচ্ছি। টাউ রাখলাম, আমরা টাউকে মুক্ত করব। তাহলে বলো ই আছে ই টু দি পাওয়ার, তাহলে উভয় পক্ষে আমাকে কি নিতে হবে বলো, এলএন ন্যাচারাল লগারিদম, তাই কিনা। তাহলে এ পাশে এলএন ই, বা আমরা বলি অনেক সময় সংক্ষেপে লন ই আসবে। তো লন ইর মান কত, এটার মান কত বলো, 1। এই যে ই কে ভ্যানিশ করে দিলাম, তাহলে পাশে কি থাকলো, মাইনাস টি বাই টাউ। এরকম ভাবে ইকুয়েশন গুলো কিন্তু আমাকে বের করে নেওয়া শিখতে হবে। তাহলে টাউকে যদি আমরা বাম হাতে নিয়ে আসি আর বাকি সবগুলোকে ডান হাতে নিয়ে যাই, তাহলে কি থাকে বলো তো, মাইনাস টি বাই লন ভিসি বাই ক্যাপিটাল ভি। এবার টাউ এর মধ্যে কে লুকায় আছে বলো, টাউ মানে কি বলছি, আরসি, তাহলে টাউ এর জায়গায় আরসি বসিয়ে দিলাম, ভিসি আর ফাইনাল ভ্যালু ক্যাপিটাল ভি। এরপরে এই যে আমাদের আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হবে, তার জন্য আর কে বাম হাতে রেখে বাকি সবাইকে আমি ডান হাতে নিয়ে যাব। মাইনাস টি আর সি কে পাশে নিয়ে গেলে কি হবে, সি এখানে গুণ হয়ে যাবে লন ভিসি ওভার ক্যাপিটাল ভি। এবার তুমি চাইলে মাইনাসটাকে ভ্যানিশ করে দিতে পারো। আমি এই মাইনাসটাকে ভ্যানিশ করে দিতে চাই, কি করব বলো, লনের ভেতরে ওপর নিচে উল্টে দিব, ক্যাপিটাল ভি উপরে নিয়ে যাব আর ভিসি নিচে নিয়ে আসবো, তাহলে সামনে একটা মাইনাস আসবে আর উপরের মাইনাস নিচের মাইনাস কাটাকাটি হয়ে যাবে। সবাই খেয়াল করিও এই জায়গাটা যেন আমরা এলোমেলো করে ফেলিও না। এই মাইনাস তুমি চাইলে রাখতে পারো নাও রাখতে পারো, যদি মাইনাস উঠাই দিতে চাও তাহলে কি করতে হবে, এই যে লনের ভেতরে এই আর্গুমেন্টে উপর নিচ করতে হবে, চেঞ্জ করে দিতে হবে, ইন্টারচেঞ্জ, তাহলে আমাদের শেষ। এই যে দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, তোমরা এটাও মাথায় রাখবা। তাইলে লস অফ চার্জ মেথডে তোমরা রেজিস্ট্যান্স মেজার করতে পারবা, সাথে কি করতে পারবা, এরকম ধরনের কোনো ম্যাথমেটিক্স যদি এখান থেকে সেট করা হয় তোমরা এখান থেকে আনসার করতে পারবা। দেখো তো এই যে টিটা কি বলো দেখি, এই ইকুয়েশনের টি কি বলো, এই যে ক্যাপাসিটরের ভোল্টেজ ডিসচার্জ হচ্ছে না, যে ফাইনাল ভ্যালু থেকে ফাইনাল ভ্যালু হচ্ছে ক্যাপিটাল ভি বলছি আমরা, আর এই যে ভিসিটা কি, টি সময় পরে তার ভোল্টেজটা ড্রপ হয়ে যা হচ্ছে, ধরে নিলাম এতটুকু হইতে টি সময় লাগছে, তাহলে ইকুয়েশনের টিটা কি, ফাইনাল ভ্যালু ভি থেকে ভিসিতে নামতে প্রয়োজনীয় সময় টি, আর ক্যাপিটাল ভিটা কি, ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ, ভিসিটা কি, টি সময় পরে ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজ, আর সেটা হচ্ছে কি আমাদের ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান। এই তাহলে কি দেখছো, একটা আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট বা একটা
ক্যাপাসিটরের চার্জ ডিসচার্জ করতে কত টাইম লাগবে সেটা আর এর উপর ডিপেন্ড করে, আমরা জানি। এই কনসেপ্ট দিয়ে দেখছো আননোন রেজিস্ট্যান্স আর এর মানটা আমরা ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি যে ক্যাপাসিটর ডিসচার্জ করতে কত বেশি টাইম নিচ্ছে নাকি কম টাইম নিচ্ছে, এর উপর ভিত্তি করে আমরা আমাদের আরটা আমরা বের করে নিয়ে আসতে পারি এখান থেকে। বুঝতে কি পারছো? এইটা হচ্ছে আমাদের সব চার্জ মেথড, নাথিং এলস। এতটুকু জেনে রাখলেই আমাদের হবে, আর এক্সট্রা কোনো কিছুর দরকার নাই। আর এরা দেখবা যে লন উঠাই দিয়ে উপরে যে 4.434 গুণ করছে, তাহলে তুমি নিচে লগ লিখতে পারবা 10 ভিত্তিক লগারিদম। আর যদি ln বা ই ভিত্তিক লগারিদম এভাবে রাখলেই আমাদের জন্য আরো ইজি। আমার জন্য এটা ইজি মনে হয়, তোমরা যেটা কমফোর্ট ফিল করো সেটাই তোমরা ব্যবহার করতে পারবা। তো এই পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে? ইকুয়েশন 55 পর্যন্ত যদি তোমরা কমপ্লিট করো, লস অফ চার্জ মেথড এনাফ। হ্যাঁ, এই সার্কিট অবশ্যই, গ্রাফ অবভিয়াসলি, ইকুয়েশন তো লাগবেই। আর এই পর্যন্ত, দ্যাটস অল। পরের অংশটুকু তোমাদের না দেখলেও চলবে, স্কিপ করতে পারো, দেখলেও দেখতে পারো, তেমন কিছুই না। এখানে হচ্ছে আমাদের লিকেজ রেজিস্ট্যান্স, সেটাও আবার ওরা কনসিডারেশনে নিয়ে আসছে, দরকার নেই আমাদের এটা। ভোল্ট মিটারের রেজিস্ট্যান্সকে ওরা আবার এখানে মডেলিং করছে আমাদের আননোন রেজিস্ট্যান্সের সাথে, আর অন এই নামে। দরকার নেই আমাদের, জাস্ট বেসিক কনসেপ্টটুকু হইলেই হবে আপাতত। তো লস অফ চার্জ মেথডের থিওরি কি বোঝা গেছে? হাই রেজিস্ট্যান্স মেজার করতে আমরা লস অফ চার্জ মেথড এভাবে আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারোর কোথাও কনফিউশন, কোনো জিজ্ঞাসা আছে? এখন একটা কোশ্চেন তোমাদেরকে করি, তোমাদের কোশ্চেন করা উচিত ছিল যে স্যার এই মেথডে তো আমরা যে কোনো রেজিস্ট্যান্সই মেজার করতে পারবো, শুধু হাই রেজিস্ট্যান্স মেজার করতেই আমরা কেন লস অফ চার্জ মেথড ইউজ করব? লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স কেন নয়? এই যখন টাইম কনস্ট্যান্টের মান অনেক কম হবে না, সেক্ষেত্রে ক্যাপাসিটর চার্জ হবে খুব দ্রুত, আবার চার্জ ছেড়ে দিবে তাৎক্ষণিক ঠাস করে। তুমি তো স্টপ ওয়াচ নিয়ে এই টাইম দেখতে পারবে না বা এই মেজারমেন্ট করতে পারবে না, তার ডিফিকাল্ট হয়ে যাবে না আমাদের তখন এই জিনিসগুলো। এই জন্য এই মেথডটা শুধুমাত্র আমরা হাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, যেখানে ক্যাপাসিটর ডিসচার্জ করতে বেশ কিছুক্ষণ সময় নেবে, হ্যাঁ, ইনস্ট্যান্টলি হতে পারবে না। এই যে একটা ইনিশিয়াল ভ্যালু থেকে আস্তে আস্তে ডিসচার্জ করবে যত, তত এই প্রসেস তুমি ইজিলি তুমি কন্ডাক্ট করতে পারবা এই এক্সপেরিমেন্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি এতটুকুই। তো দেখো, সবাই একটু ভালোভাবে খেয়াল করো, আমরা কিন্তু অফিসিয়ালি আজকেই আমাদের মোটামুটি লাস্ট ক্লাস আপাতত। এসি ব্রিজ তো তোমাদের উপরে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়াই আছে, এখন তোমরা এসি ব্রিজটা নিয়ে পড়াশোনা করো, ভিডিওটা দেখো, হাতে কলমে একটু প্র্যাকটিস করো,